নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সাজিদ ভাই, কি করছো তুমি? আমি ব্যথা পাচ্ছি তো। আরে এত বড় শাড়ি কি আমার হয় নাকি? আমি কিন্তু আন্টিকে বলে দেব যে তুমি আমায় ব্যথা দিয়েছো। আরে এভাবে ব্যথাচ্ছ কেন? আমি তো পড়ে যাব। চুপ করে থাক। তুই জানিস না বড়দের মুখের উপর কথা বলতে হয় না? আমি গুনে গুনে তোর থেকে 5 বছরের বড়, আর তুমি কি? হ্যাঁ, আপনি বলবি, বুঝলি? আর একটু শান্ত হয়ে দাঁড়াতো। দেখছিস না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি? কোন দিক দিয়ে যে দেবো আমি বুঝি না। শাড়ি এত বড় কেন বানায়? আমি তো পড়াতেই পারছি না। আমি তো বললাম তো আপনি পারবেন না, শুধু শুধু অকাজ করছেন। আমি তো ছোট, তাই এই ফ্রক পরেই আমার ভালো লাগে, শাড়িতে নয়। আপনি বড় হয়েও বোঝেন না। আপনি কি বোকা সাজিদ ভাই? চুপ থাক। আচ্ছা, তাহলে এক কাজ কর, শাড়িটা তোর কাছেই রাখ। তুই বড় হলে এটা পরিস, আবার হারিয়ে ফেলিস না যেন। অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি আমি, হারিয়ে ফেললে তোর কি অবস্থা করব সেটা কল্পনাও করতে পারবি না। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমায় সাজিদ ভাই বলবি না, জানিস না বড়দের নাম ধরে ডাকতে হয় না। আমি ক্লাস 7-এ পড়ি আর তুই 2-তে। এবার বুঝলি আমি তোর থেকে কত বড়? তাহলে কি বলে ডাকবো, শুধু ভাই? না, তুই বরং আমায় প্রেম বলে ডাকবি, বুঝলি? আর আমি তোকে পুতুল বউ বলে ডাকবো। প্রেম কি? আর আমাকে তো সবাই বারবি ডল বলেই ডাকে, তাহলে আপনিও আমাকে ওটা বলেই ডাকবেন। ধুর, সবাই যেটা করে এই সাজিদ সেটা করে না, বুঝলি? আমি সবসময় অন্যের থেকে আলাদা। আর একটা জিনিস তো ভুলেই গেছি, ওটা না দিলে তো আমার আবার ঘুমই হবে না। না, তুমি কিন্তু মোটেও আমায় চিমটি দেবে না। আমি কিন্তু আম্মুকে বলে দেব। কিন্তু কে শুনে কার কথা? সাজিদ দাঁত কেলিয়ে মাহির হাতে একটা চিমটি দিয়ে দে দৌড়, আর ওদিকে মাহি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। কিরে, তুই ক্লাসে না গিয়ে এভাবে গেটের সামনে দাঁড়িয়ে আছিস কেন? ঋতুর ডাকে মাহি অতীত থেকে বর্তমানে ফিরে আসলো। আরে আমি তো তেমন কিছুই চিনি না, তাই তোর জন্য অপেক্ষা করছিলাম। বুঝিসই তো, আজকাল আবার ভার্সিটিতে সিনিয়ররা জুনিয়রদের হেনস্থা করে। আর আমরা তো ফার্স্ট ইয়ার, আমাদের তো আরো বেশি হবে। আমিও তাই ভাবছি। চল ভিতরে যাই, দেখি কি হয়। এই বলে মাহি আর ঋতু ভিতরে আসলো। এটা অনেক বড় একটা ভার্সিটি, অনেকটা এরিয়া জুড়ে। সামনে আবার একটা বিশাল বড় মাঠ। মাহি আর ঋতু ভয়ে ভয়ে বেগ চেপে ধরে হেঁটে যাচ্ছিল। তখনই পাশে দেখলো কয়েকটা ছেলে কান ধরে উঠবোস করছে, আবার কেউ গান গাইছে। এদের এমন অবস্থা নিশ্চয়ই সিনিয়ররা করেছে। আমরা সেদিকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেলাম। তখনই দুজনেই কারোর সাথে ধাক্কা খেলাম। দোষটা যেহেতু আমাদের, তাই আমি আগে সরি বললাম। কিন্তু ছেলেটা কেমন যেন ভ্রু কুঁচকে আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওনাকে রেখে পাশ দিয়ে যাওয়ার জন্য বললাম, দেখি একটু। কি দেখবা? চোখ নেই, দেখতে পাও না? দেখে তো মনে হয় জুনিয়র, তার সাথে ইয়া বড় বড় চোখ থাকতেও সিনিয়রদের সাথে ধাক্কা খাও কেমনে? আরে আজব লোক তো, গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। কিছু না বলছি না দেখে আমাদের অবলা ভাবছে। দাঁড়াও, দেখাচ্ছে মজা। আমি অন্ধ, দিনের বেলায় কিছু দেখতে পাই না, কিন্তু আপনার তো রাক্ষসের মতো বড় বড় চোখ, তো আপনি দেখতে পেলেন না কেন? তুমি তো দেখি ভারী অসভ্য মেয়ে। জানো না সিনিয়রদের সম্মান করতে হয়? শুনেন, যে আমার সাথে ভালো ব্যবহার করবে আমি তাকে সম্মান করব, কিন্তু যে আমার সাথে লাগতে আসবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, বুঝলেন? মাহির কথা শুনে সাজিদ সেই পরিমাণে রেগে গেল। রেগে গিয়ে মাহির হাতে জোরে সেরে একটা চিমটি কাটলো। এবার দেখো কেমন লাগে, লেজ ছাড়া বান্দর মেয়ে কোথাকার। এটা কি করলেন? কি? আমি লেজ ছাড়া বান্দর? আর আপনি কি সুর ছাড়া হাতি কোথাকার? হাত ডলতে ডলতে বলল মাহি, এদিকে আয়, কথা আছে। পিছন থেকে সাজিদের বন্ধু সাজিদকে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, এরপর থেকে বড়দের সম্মান করবে, বুঝলে? এই বলে সাজিদ চলে গেল। উনি আমার চিমটি কাটলো। এর স্বভাবটা পুরো আমার সাজিদ ভাইয়ের মতো, যার কিনা আমায় চিমটি না দিলে ভাতই হজম হতো না। তাহলে কি এনি আমার হারিয়ে যাওয়া সাজিদ ভাই? না, মানুষের স্বভাব এক হলেই কি সবাই এক হয়? আর আমার সাজিদ ভাই এমন জগরুটে হতেই পারে না। মনে মনে বলল মাহি।
আমি জীবনে যতগুলি গল্প প্লাস মুভি দেখেছি সবগুলোতে কোনো ছেলে মেয়ে ধাক্কা হলে একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপর চোখে চোখ, প্রেম, মনে মনে কথা। কিন্তু তোদের তো দেখছি পুরাই উল্টা। চুপ কর তুই, সবকিছু জেনেও এমন কি করে ভাবতে পারলি? তুই জানিস না আমার মনে শুধু একজনই আছে, আর সে হলো প্রেম, মানে আমার সাজিদ ভাই। ওকে, এবার চল। তারপর দুজনেই ক্লাসে চলে গেল। কোথায় খুঁজবো তোকে আমি? এতটা বছর কোথায় কোথায় খুঁজিনি তোকে। আন্টিকেও পাইনি, তোকেও পাইনি। তাহলে কি কখনোই তোকে পাবো না আমার পুতুল বউ? মাহির ছোটবেলার একটা ছবির দিকে তাকিয়ে বলল সাজিদ। সেদিন ছোট ছিলাম বলে বাবার মুখের উপর কিছু বলতে পারিনি, তোকে রেখেই চলে আসতে হয়েছে। কিন্তু এখন তোকে একবার খুঁজে পাই আর কোথাও যেতে দেব না। মাহি শোন না, তোর এই কানের দুল আর এই ড্রেসটা পরে আমি বের হচ্ছি, এসেই তোকে দিয়ে দেবো। ওকে? এই বলে মাহির ফুফাতো বোন দোলা চলে গেল। দোলার বাবা নেই, তাই ওর মা আর ও মাহিদের ওখানেই থাকে। মাহি, তুই দোলাকে কিছু বলিস না কেন? ও তোর সব জিনিস এভাবে দখলদারি করে যেন মনে হয় এই সব কিছু ওর। ও যদিও বলে এসেই দিয়ে দিব, কিন্তু আমি জানি ও এগুলো জীবনেও আর দিবে না। ঋতু আর মাহি বিকেলে ওদের ছাদে বসেছিল, তখনই দোলা উপরের কথাগুলো বলে চলে গেল। ঋতু আর মাহিদের বাড়ি পাশাপাশি। আরে নিক না, তাতে কি, যা কিছু আমার সবই তোর। তুই এভাবে মন প্রাণ সব উজাড় করে ওকে সবকিছু দিয়ে দে। একদিন দেখা গেলে তোর সব থেকে প্রিয় জিনিসটাই ও নিয়ে নিয়েছে, তখন কি করবি? না, এটা কখনোই হবে না, কেননা আমার সব থেকে প্রিয় হলো আমার সাজিদ ভাই, আর দোলা কিছুতেই ওনাকে নিতে পারবে না। আপনি কোথায় সাজিদ ভাই? আপনার কি একবারও আমার কথা মনে পড়ে না? আপনার পুতুল বউকে কি একবারও দেখতে ইচ্ছে করে না? সেদিন না বলে কোথায় চলে গেলেন? হারিয়ে ফেললাম আপনাকে। দোলা গাড়ির জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই দোলার সামনে সাজিদ ওর বাইকটা থামালো। সাজিদ বাইক থেকে নামতেই দোলা সাজিদকে দেখে হা হয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো, যে কিছুর বিনিময়েই হোক না কেন, একে আমার চাই। জিনিস কিভাবে নিজের করতে হয় সেটাই দোলা ভালো করেই জানে। লুর, সারা রাস্তা এসে এখানেই বাইকটা খারাপ হতে হলো। রেগে বাইকে লাথি মারলো সাজিদ, কিন্তু ফলস্বরূপ নিজেই পায়ে ব্যথা পেল। তারপর বাইকটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। একটু সময় দোলা হা করে সাজিদের দিকে তাকিয়েছিল, যেন চোখ দিয়েই গিলে ফেলবে। রোদে ঝলমল করা আকাশটা মুহূর্তেই ঘন কালো মেঘে ঢেকে গেল। তার কিছুক্ষণ পরেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মাহি বেগটা দিয়ে কোনো রকমে মাথাটা ঢেকে দৌড়ে একটা দোকানের ছাউনির নিচে গেল। জামা ঝাড়তে ঝাড়তে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই বৃষ্টি আর আমার রাগ সব সময় রং টাইমে চলে আসে, তাও আবার কোনো কিছু না ভেবে। তবে এই সকালের বৃষ্টিটা ভালোই লাগছে। টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর কেমন একটা সুরের সৃষ্টি হচ্ছে। তখনই সাজিদ বাইক নিয়ে ছাউনির সামনে দাঁড় করিয়ে কোনো রকমে বাইকটা ঠেকে ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। জামা ছেড়ে চুলটা ঝাড়তে ঝাড়তে পাশে তাকিয়ে দেখলো মাহি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এই লেছাড়া বান্ধবটা এখানে কি করছে? এই সুর ছাড়া হাতিটা আবার এখানে কি করছে? দুজনে ছাউনির দুপাশে দাঁড়িয়ে মনে মনে দুজন দুজনকে বকা দিচ্ছে। তখনই কয়েকটা ছেলে এসে মাহির পাশে দাঁড়ালো, মানে এক পাশে সাজিদ, আরেক পাশে ওই ছেলেগুলি, আর মাঝখানে মাহি। ছেলেগুলি কেমন করে মাহির দিকে তাকাচ্ছে আর গা ঘেঁষে দাঁড়াচ্ছে। মাহি বিরক্ত হয়ে কোনো উপায় না পেয়ে সাজিদের দিকে সরে গেল। মাহির এভাবে সাজিদের দিকে আসতে দেখে প্রথমে সাজিদ ভ্রু কুঁচকে তাকালেও পরে ওপাশে ছেলেগুলোকে দেখে আর কিছু বলল না। সত্যি জীবনটা কত জটিল, দুজন দুজনকে পাগলের মতো খুঁজছে, কিন্তু তারাই আবার একে অপরের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে চেনে না। সত্যি জীবন বড়ই অদ্ভুত। প্রায় অনেক সময় পর ওই ছেলেগুলি চলে গেল। তার কিছুক্ষণ পরেই সাজিদ একটা প্যাকেট থেকে রেইনকোট বের করে গায়ে দিয়ে বাইকের কাছে গেল। আরে আজব তো, ছেলেটার কাছে যখন রেনকোট ছিলই, তাহলে হুদাই এখানে দাঁড়িয়ে ছিল কেন? সাজিদ বাইকের উপর থেকে কাগজটা সরিয়ে ভাঁজ করে প্যাকেটে পুরে বাইকের পিছনে রেখে দিল। তারপর যেই সামনে এসে বাইকে উঠতে যাবে তখনই ধপাস করে একটা শব্দ হলো। সাজিদ পিছনে তাকিয়ে দেখলো মাহি কাদার মধ্যে পড়ে গেছে। কারো এভাবে পড়া দেখলে হাসতে হয় না, কিন্তু হাসি আবার চেপেও রাখা যায় না। সাজিদও তেমনি হু হা করে হেসে দিল। মাহি রেগে উঠে দাঁড়িয়ে সাজিদকে বলল, কেউ পড়ে গেলে হাসতে হয় না, বরং তাকে সাহায্য করতে হয়, সেটাও জানেন না? জানি তো, তবে আমার এখন সেই সময় নেই। ওকে? এই বলে হাসতে হাসতে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। বিয়াদব ছেলে।
এই বলে মাহি রেগে মেগে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে চেঞ্জ করে আস্তে আস্তে আরো দেরি হয়ে গেল। মাহি দ্রুত হেঁটে ক্লাসে যাচ্ছিল। একটা ক্লাস পার হতেই দেখলো সাজিদ আর ওর বন্ধুরা সবাই ক্লাসে বসে খালি গলায় গান গাইছে। কেউ বেঞ্চে হাত দিয়ে শব্দ করছে, আবার কেউ খালি বোতল হাতে মেরে শব্দ করে সবাই মিলে আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না এই গানটা গাইছে। এদের কি কোনো ক্লাস নেই, সবসময় শুধু আড্ডা? মাহি বিড়বিড় করতে করতে নিজের ক্লাসের দিকে গেল। গিয়ে দেখলো কামাল স্যার ক্লাস নিচ্ছে। স্যার আসবো। এই স্যারের চোখে চশমা আছে, কিন্তু আমি জানি আমার কথা শুনে আমার দিকে তাকাবে। কিন্তু চশমার উপর দিয়ে, মানে হলো চশমাটা নাকের উপর আর আমার দিকে তাকিয়েছে চশমার উপর দিয়ে। স্যার ঘড়ির দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে? সরি স্যার, একটু দেরি হয়ে গেল। স্যার আমাকে বসতে বলল। তারপর আমি গিয়ে ঋতুর পাশে বসে পড়লাম। আমাদের পাশের বেঞ্চে দোলা বসে আছেন। ক্লাস শেষ করে আমরা বেরোতেই দেখলাম দোলা হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে আমরাও সামনে তাকালাম। দেখলাম সেই সুর ছাড়া হাতিটা হেঁটে চলে যাচ্ছে। তার মানে ওকে দেখে এর এই অবস্থা। এখানে পড়ে? আমি তো জানতামই না। এবার তো আমার কাজ আরো সহজ হয়ে গেল। এই বলে দোলা চলে গেল। ওর আবার কি হলো? জানি না, চল তো। ওর কখন কি হয় ও নিজেই জানে না। ফুচকা খেতে খেতে মাহি বলল, ভাবছি চট্টগ্রামে যাব। কেন? আরে আব্বুর যখন চট্টগ্রামে পোস্টিং ছিল তখন তো আমরা ওখানেই থাকতাম, আর ওখান থেকেই সাজিদের সাথে আমার পরিচয় হয়েছিল। পরে ওনারা ওখান থেকে চলে আসেন, আর তার কিছুদিন পর আমরাও চলে আসি। মাহিম আঙ্কেল, মানে সাজিদের বাবা, উনি তো আমার আব্বুর অনেক ভালো বন্ধু। কিন্তু ওখান থেকে চলে আসার পর আর কোনো যোগাযোগ হয়নি। ভাবছি ওখানে গেলে যদি সাজিদের সাথে দেখা হয়। তোদের লাভ স্টোরিটা না, ওই যে রিয়াজ আর পূর্ণিমার একটা মুভি আছে না, প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, এই গানটা হয়। মুভির নামটা মনে নাই। ওদের মতো দেখা গেল সাজিদ চলে গেল, তারপর তুই ওখানে গেলি, আবার নয়তো তুই আসলি সাজিদ গেল। আর তোদের যদি দুজনেরও দেখা হয়, একে অপরে চিনবি কি করে? সেটাও তো কথা। আমি বুঝি না বয়সের সাথে সাথে মানুষের চেহারা পাল্টে যায় কেন। আজব। তখনই মাহি দেখলো পাশে সাজিদ ও ওর বন্ধুদেরকে বলছে, ভাবছি চট্টগ্রাম যাব। দেখেছিস কিভাবে আমাকে নকল করেছেন? এই ছেলেটা চরম লেভেলের অভদ্র। দাঁড়া তো, একে দেখাচ্ছি মজা। এই বলে মাহি সাজিদদের ওখানে গেল। আরে মাহি শোন, যাস না, দাঁড়া। কিন্তু কে শুনে কার কথা? আর দোলা তো হাতে ফুচকার বাটি ধরে সাজিদের দিকে তাকিয়েই আছে। এই আপনি আমায় নকল করলেন কেন? আমি কোন দুঃখে তোমাকে নকল করতে যাব? আর তুমি কে বলো তো? ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো সে যে কিনা আজকে সকালে রাস্তায় ধপাস করে পড়ে গিয়েছিলে। এই বলে সাজিদ সহ ওর সব বন্ধুরা হাসতে লাগলো। মাহি রেগে লাল হয়ে সাজিদের হাতে জোরে সোরে একটা চিমটি কাটলো। আউচ! এটা কি করলে, অসভ্য মেয়ে? কেমন লাগে? কালকে আমারও এমন লেগেছিল। তখনই ঋতু পিছন থেকে মাহিকে মাহি বলে ডাকলো। এই, তোমার নাম মাহি? বলবো কেন? আমি যাকে তাকে আমার নাম বলি না, ওকে? এই বলে মাহি চলে গেল। এই ঋতু, তুই 20 টাকা দিবি? আমি 20 টাকা দেবো, আর দোলা 20 টাকা দিবি। বুঝলি? দে টাকা দে। আমি সব টাকা একসাথে করে ফুচকাওয়ালা মামাকে দিয়ে আসি। এই নে 20 টাকা। দোলা, এবার তুই দে। মাহি শোন না, আমার কাছে না খুচরা নেই, তুই বরং আমারটা দিয়ে দে। আমি বাড়ি গিয়ে তোকে দিয়ে দেবো, ওকে? এই বলে দোলা চলে গেল। এই মেয়েটা এমন কেন বুঝি না, সব সময় শুধু তোর পিছনে লাগে, কিভাবে তোর সব নেওয়া যায় এটাই ভাবে। আহ ঋতু, তুই চুপ কর তো। দাঁড়া তুই এখানে, আমি বিলটা দিয়ে আসি। এই বলে মাহি বিল দিতে গেল। আচ্ছা, তুমি কোন ঋতু? বসন্ত, হেমন্ত নাকি বর্ষা? পিছন থেকে কেউ একজন বলল কথাটা। এই ক্যারে? পিছনে তাকিয়ে বলল ঋতু। হাই, আমি রোহান। তুমি তো ঋতু, তাই না? আচ্ছা, বলছি কি, তোমার বান্ধবী ওর নাম কি? আপনাকে কেন বলবো? আর তাছাড়া আমি আপনাকে চিনি না, আর আমি অচেনা কাউকে নিজের নাম বলি না। এই, তুমি তো ভারী পাজি মেয়ে। শুধু তো নামই জিজ্ঞাসা করছি, বললে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? আমি বলছি তো বলবো না, পারলে জেনে নিন। আর আপনি আমায় পাজি বললেন কেন? লেজ কাটা হনুমান একটা। এই বলে ঋতু চলে গেল। রোহান হাঁ করে ওখানেই দাঁড়িয়ে রইল। কিরে, নামটা জানতে পারলি? না, দুইটাই একদম ঘাড়তেরা, কিছুতেই নাম বলল না, একেবারে সোপা রুস্তম। আমি স্পষ্ট শুনেছি ওই মেয়েটা ওকে মাহি বলেই ডেকেছে। আরে ছাড় তো, মাহি নামে কত মেয়ে আছে। এখন চল, যাওয়া যাক। এই বলে সাজিদরা সবাই বাইক নিয়ে চলে গেল। রুমের মধ্যে দোলা পায়চারি করছে আর নিজে নিজেই বলছে, যে করেই হোক ওই হিরোকে আমার প্রেমের জালে ফাঁসাতেই হবে।
ওকে আমার চাই, যা করার কালকেই করতে হবে। সবকিছু একেবারে ঠান্ডা মাথায় করতে হবে। মাও এই সময় বাড়িতে নেই, থাকলে মায়ের থেকে কিছু পরামর্শ নেওয়া যেত। পরের দিন ভার্সিটিতে ক্লাস চলছে। দোলা ফাঁকি দিয়ে সাজিদকে খুঁজছে। তখনই দেখলো সাজিদ ওর ব্যাগ রেখে কোথাও একটা গিয়েছে। দোলা চুপি চুপি সাজিদের ব্যাগটা খুললো, দেখলো একটা নীল ডায়েরি। এটা তো নিশ্চয়ই ওর পছন্দ অপছন্দের কিছু লেখা থাকবে। আমি সব পড়ে সাজিদের মনের মতো হব। ইয়েস। এই বলে দোলা ডায়েরিটা খুললো, দেখলো প্রথম পাতায় মাহির ছোটবেলার একটা ছবি আঠা দিয়ে আটকানো। এই কি, এটা তো মাহির ছবি। অবাক হয়ে বলল দোলা। তারপর আরো এক পৃষ্ঠা উল্টালো, ওখানে লেখা, আমি কবে তোকে খুঁজে পাবো আমার পুতুল বউ? তোকে কি আমি একেবারের জন্যই হারিয়ে ফেললাম? তুই কি কখনোই আমার হবি না? কত খুঁজেছি তোকে, কি করে চিনবো তোকে? তুই কি পারবি না আমায় খুঁজে নিতে? আচ্ছা, আমার দেওয়া সেই শাড়িটা কি এখনো তোর কাছে আছে, নাকি হারিয়ে বসে আছিস? তুই যদি ওই শাড়ি পরে আমার সামনে আসিস, তাহলে তুই নয় আমি তোকে চিনে নেব। আরেক পৃষ্ঠা উল্টাতে যেতেই বাইরে সাজিদের গলা শুনতে পেল। তখনই দোলা দড়িখড়ি করে ডায়েরিটা ব্যাগে রেখে লুকিয়ে চলে গেল। তার মানে এই সাজিদই মাহির সেই ছোট্টবেলার ভালোবাসার সাজিদ। মাহি এ কথা এখনো জানে না, আর সাজিদও জানে না। এবার হবে আসল মজা। সাজিদ তার মাহিকে পাবে, কিন্তু আসল মাহি নয়, নকল মাহি। আর কেউ সেটা জানতেও পারবে না। এটা বলে দোলা একটা হাসি দিল। শোন না ঋতু, তুই চলে যা। আমায় আজকে আবার আব্বুর অফিসে যেতে হবে, আব্বু যেতে বলেছিল। আচ্ছা তুই তাহলে যা, আমি চলে যাচ্ছি। আজকে দোলাকে দেখলাম না, মনে হয় চলে গেছে। তারপর মাহি ঋতুর কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টপে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে বাস আসলে মাহি গিয়ে বাসে উঠে পড়লো। কোথাও সিট খালি নেই। তারপর দেখলো একটা আধবয়সী মহিলার পাশের সিটটা খালি। মাহি ওখানে গিয়ে বসে পড়লো। ধুর, এই বাইকটাকে আজকেই খারাপ হতে হলো। রোহান, তুই বাইক সারিয়ে বাড়ি দিয়ে আসিস, আমি বাসে করে চলে গেলাম। ওকে? এই বলে সাজিদ চলে গেল। তারপর দৌড়ে গিয়ে একটা বাসে উঠে পড়লো। কোনো সিট খালি নেই, অগত্যা দাঁড়িয়ে থাকতে হলো। কিছু দূর যাওয়ার পর বাস থামলে একটা মহিলা নেমে গেল। সাজিদও গিয়ে ওই মহিলার সিটে বসে পড়লো। পাশে অবশ্যই একটা মেয়ে আছে, তবে বর্তমানে চুল দিয়ে তার মুখটা ঢাকা। সে জানালা দিয়ে ব্যস্ত শহর দেখতে ব্যস্ত। বাস আবারও চলতে শুরু করলো। হঠাৎ করে একটু স্লো করতেই মাহি তাল সামলাতে না পেরে পাশের জনের সাথে ধাক্কা খেলো। ও সরি, আমি আসলে দেখতে পাইনি। এই কি আপনি? আবার তুমি? এই, তোমার সমস্যাটা কি বলো তো? এত মানুষ থাকতে তুমি ঘুরে ফিরে সেই আমার সাথেই ধাক্কা খাও কেন? এই আপনি মহিলা থেকে সুর ছাড়া হাতে হয়ে গেলেন কিভাবে? হোয়াট? এই, তোমার কি মাথার তার ছেঁড়া? কি সব বলছো? আপনার মাথায় ঘিলু কম, শুধু গায়ে পড়ে ঝগড়া করেন। এই যা, আমার স্টপ এসে গেছে, আমি নামবো। আর তাছাড়া আপনার মতো একটা ঝগড়ের সাথে আমি আর 1 মিনিটও যেতে চাইছি না। আমারও বয়ে গেছে তোমার সাথে যেতে। যাও ভাগো। বাস তখনও থামেনি। মাহি নামতে গেলেই বাস আচমকা স্লো করে, আর মাহি হুট করে সাজিদের কোলের উপরে বসে পড়লো। হ্যাঁ, বসে পারলে বুকের ভেতর ঢুকে যাও, অসভ্য গায়ে পড়াবে। এই শুনুন, আপনি একটা অভদ্র ছেলে, বুঝলেন? কোনো আদব কায়দা জানেন না, শুধু জানেন মেয়েদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে। মাহি সাজিদের কোলে বসে থেকেই সাজিদের সাথে ঝগড়া করছে। দুজনের ঝগড়ার মাঝেই বাসটা আবার ছেড়ে দিল। আর বাসের সব যাত্রী বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। পরে কন্ট্রাক্টর বিরক্ত হয়ে দুজনকেই বাস থেকে নামিয়ে দিল। সবকিছু আপনার দোষ, আপনার জন্য বাস থেকে এভাবে নামিয়ে দিল। একদম মিথ্যা বলবা না, সব দোষ তোমার। তুমি প্রথমে ঝগড়া শুরু না করলে তো আর আমি শুরু করতাম না। ওরা রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে। তখনই পাশ থেকে একজন লোক বলল, তোমাদের কি নিয়ে ঝগড়া হচ্ছে জানি না, তবে স্বামী স্ত্রী এভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া না করে বাড়ি গিয়ে সব মিটমাট করে নাও। আমার স্বামী? ছি, আমার চয়েস এতটাও খারাপ নয়। আঙ্কেল, আপনি ভুল করছেন। এই ঝগড়ুটে মেয়ে কিছুতেই আমার বউ নয়। আমার এতটাও দুর্দিন আসেনি। এই বলে দুজন দুদিকে চলে গেল। পরের দিন সকালে দোলা চুপি চুপি মাহির রুমে গেল। উদ্দেশ্য মাহির থেকে সেই শাড়িটা নেওয়া, যেটা সাজিদ মাহিকে ছোটবেলায় দিয়েছিল। আসলে দোলা নিজেও জানে না যে আদৌ সেই শাড়িটা মাহির কাছে আছে কিনা। মাহির রুমে গিয়ে দেখলো মাহি বিছানায় উপর হয়ে শুয়ে একটা উপন্যাস পড়ছে। দোলা আস্তে করে গিয়ে মাহির পাশে গিয়ে বসে পড়লো। এই নে মাহি, তোর কাছ থেকে সেদিন যে জামাটা নিয়েছিলাম সেটা, আর ওই দিনের ফুচকার 20 টাকা। দোলাকে দেখে মাহি বইটা বন্ধ করে উঠে বসে বলল, আরে এটার আবার কি দরকার ছিল? আচ্ছা রাখ এখানে। তা তুই এত সকাল সকাল কিছু বলবি? শোন না, বলছি কি যে আজকে তো শুক্রবার আর ভার্সিটিও বন্ধ, তাই ভাবছিলাম বিকেলের দিকে আমি, তুই, ঋতু সবাই ঘুরতে গেলে কেমন হয়? আরে এটা তো ভালো প্রস্তাব,
তার আমি ঋতুকে বলে দিচ্ছি। আর শোন, আমরা সবাই শাড়ি পরে যাব কেমন? কিন্তু আমার তো কোনো শাড়িই নেই। আরে তোর নেই তাতে কি, আমার তো আছে। ওখান থেকে একটা পছন্দ করে পরে নিস, তাহলে তো হয়ে গেল। এটাই তো চাইছিলাম আমি। তুই সত্যি বড্ড বোকারে মাহি। মনে মনে বলল দোলা। বিকেলবেলা ঋতু সেই কখন রেডি হয়ে বসে আছে, আর মাহি কেবল গোসল করে বেরিয়েছে। জলদি কর না রে বোন, আমার খুব অস্বস্তি লাগছে। মানুষ যে শাড়ি পরে কেমনে থাকে কে জানে। আমার তো হাঁটতে গেলেই মনে হয় যেন কুচিগুলি টুক করে খুলে যাবে। আমারও সেই একই অবস্থা। ওদের কথার মাঝেই দোলা আসলো। তারপর মাহি আলমারি খুলে সব কটা শাড়ি বের করলো, প্রায় 4-5টার মতো। দোলা ভালো করে সব শাড়িগুলি উল্টে পাল্টে দেখলো, এর মধ্যে কোনটা সাজিদের দেওয়া বুঝতে পারছে না। আর সাজিদ যেহেতু শাড়িটা মাহিকে অনেক ছোটবেলায় দিয়েছিল, সেহেতু সেটা অনেক আগের ডিজাইন হবে। আর এখানে তো সবগুলোই নতুন, তাহলে সাজিদের দেওয়া শাড়িটা কই? তখনই দোলার চোখ পড়লো আলমারির দিকে। দেখলো একটা প্যাকেটে যত্ন করে কিছু একটা রাখা। দোলা মাহিকে বলল। ওই প্যাকেটে কি আছে রে? মাহি প্যাকেটটা বের করে হাতে নিয়ে বলল, এটাতে একটা শাড়ি আছে যেটা আমার খুবই প্রিয়। আমি আজকে এটাই পরবো। প্যাকেট থেকে শাড়িটা বের করে বুকের সাথে জড়িয়ে ধরে বলল মাহি। তার মানে এটাই সাজিদের দেওয়া সেই শাড়িটা। দোলা টপ করে বিছানা থেকে নেমে মাহির হাত থেকে শাড়িটা নিয়ে নিজের গায়ে লাগিয়ে বলল, বাহ, এই শাড়িটা তো অনেক সুন্দর মাহি, আমি এটা পরি প্লিজ। আবার শুরু হয়ে গেল এর ন্যাকামি। এটা সাজিদ ভাইয়ের দেওয়া মাহির প্রথম উপহার। আমি নিশ্চিত মাহি এটা দোলাকে দেবে না। প্লিজ মাহি, নিজেরটা নিজে বুঝে নে। মনে মনে বলল ঋতু। কিছু মনে করিস না দোলা, আমি এটা তোকে দিতে পারবো না। আর তাছাড়া এটা তো অনেক পুরনো ডিজাইনের শাড়ি। এখানে দেখ, অনেক ভালো ভালো আধুনিক ডিজাইনের শাড়ি আছে। তুই বরং এখান থেকে একটা নিয়ে পর। আর এটা আমি কিছুতেই দিতে পারবো না, শুধু তোকে কেন, কাউকেই দেব না। দোলার থেকে শাড়িটা নিয়ে বলল মাহি। শিট, এই প্ল্যানটা ফেল হয়ে গেল। মনে মনে রেগে বলল দোলা। পরন্ত বিকেলে নরম ঘাসের উপর বসে আছে মাহি। আঁচলটা সরিয়ে দিয়েছে ঘাসের উপর, চুলগুলোও ছেড়ে দেওয়া। বাতাসে চুলগুলি দুলছে। ঋতু আর দোলা অন্যদিকে হাঁটতে গেছে। মাহির হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই মাহি বসে পড়েছে। দেখছেন সাজিদ ভাই, যে শাড়ি পরাতে গিয়ে আপনি ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলেন, আজকে আপনার মাহি সেই শাড়ি নিজে নিজেই পরে নিয়েছে। কিন্তু আফসোস, আপনাকে দেখাতে পারলাম না। আচ্ছা, আপনার কি এখনো আমার কথা মনে পড়ে, নাকি ভুলে বসে আছেন? কিন্তু আমি যে ভুলতে পারছি না। সত্যি, কাউকে ভালোবাসা অনেক পথ আছে, কিন্তু তাকে ভুলার কোনো পথ নেই। কিরে রোহান, তুই আমাকে এই বাচ্চাদের পার্কে নিয়ে আসলি কেন? আমি কি বাচ্চা? সবসময় রুমে বসে কি ভাবিস বলতো? একটু তো বাইরে বের হ, দেখ পৃথিবীটা কত সুন্দর। আমি বাচ্চাদের পার্কে এসে পৃথিবী দেখব? কিসব আজগুবি কথাবার্তা। রোহান কিছু বলবে, তখনই দেখলো ঋতু কাশফুল তুলছে। আসলে দোলার সাথে ঋতুর একটুও বনে না, তাই দুজন দুদিকে। ঋতুকে দেখেই রোহান বলল, শোন না, তুই একটু দাঁড়া, আমি এই যাব আর আসবো। এটা বলেই রোহান ফুরুত করে দৌড়ে চলে গেল। এর আবার কি হলো? ধুর। এই বলে সাজিদ ফোন টিপতে টিপতে হাঁটতে লাগলো। কিছুদূর যাওয়ার পরই হঠাৎ সামনে থেকে বাতাস আসায় চোখে কিছু একটা ঢুকে গেল। সাজিদ বিরক্ত হয়ে ফোনটা পকেটে রেখে মাথা উঁচু করে বা হাত দিয়ে চোখ ডলতে লাগলো। তখনই সামনে কাউকে দেখে ওর হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম। কেননা সামনে যে তার মাহি দাঁড়িয়ে আছে, পরনে ওর দেওয়া সেই শাড়িটা দেখেই চিনে ফেলেছে। একই শাড়ি অনেকেরই হতে পারে, কিন্তু সাজিদ শাড়িটা দেওয়ার সময় শাড়ির আঁচলে রং দিয়ে বড় বড় করে S+M লিখে দিয়েছিল। ছোট মানুষ তো, সেই সময় প্লাস মানে অনেক কিছু ধরা হতো। আর সেই লেখাটা আঁচলে স্পষ্ট দেখা যাচ্ছে। সাজিদ হাসি মুখে সেই দিকে যেতে লাগলো, চোখে হাত রেখেই। কিন্তু সামনের মানুষের মুখ দেখা যাচ্ছে না, পিছন ঘুরে আসে। মাহি বসেই ছিল। তখনই দুটো বাচ্চা এসে বলল, আপু আপু, আমাদের এই বেলুনটা ফুলিয়ে দিবে? মাহি হেসে ওদের বেলুনটা ফুলিয়ে দিয়ে চলে গেল। সাজিদ হঠাৎ করে এতদিন পর সামনে তার ভালোবাসার মানুষকে দেখে যেন কিছু বলতেও ভুলে গেছে। রোহানের ডাকে হুঁশে ফিরল। তখনই সামনে তাকিয়ে দেখলো মাহি নেই। এ কি মাহি, কোথায় গেল? আমি আমার পুতুল বউকে এত কাছে পেয়েও হারিয়ে ফেললাম। কি বলছিস কি সাজিদ? এখানে মাহি কই থেকে আসবে? আর তুই কি মাহিকে চিনিস? আরে আমি দেখেছি ওকে, কত বড় হয়ে গেছে। ভাবা যায় আমার সেই ছোট পুতুল বউটা কত বড় হয়ে গেছে। শোন না, ও এই পার্কেই আছে, চল খুঁজি। তুই ওইদিকে যা, আমি এইদিকে যাচ্ছি। এই বলে সাজিদ দৌড়ে চলে গেল, আর রোহান ওখানেই ঠাই দাঁড়িয়ে থাকলো। আরে আমি ওকে খুঁজবো কিভাবে? আমি কি ওকে চিনি নাকি? শাড়ি পরা কাউকে দেখলেই আমায় ফোন দিবি। যেতে যেতে বলল সাজিদ, আরে এখানে তো শাড়ি পরা কত মানুষ আছে, শোন আর কিছু বল যাতে আমি চিনতে পারি। যা, চলে গেল।
এবার আমি কেমনে খুঁজবো? কি জ্বালা। সাজিদের কথা মতো রোহান ও মাহিকে খুঁজতে বের হলো। রোহান হাঁটতে হাঁটতে সামনে মাহিকে দেখতে পেল। আরে তুমি এখানে? এই, আজকে তোমরা সবাই শাড়ি পরেছে কেন? আজকে কি শাড়ি দিবস নাকি? আরে আপনি তো আমাদের ভার্সিটির সিনিয়র, আর ওই সুর ছাড়া হাতিটার বন্ধু, তা আপনি এখানে কি করেন? আর আজকে কোনো শাড়ি দিবস নয়, মন চাইছে তাই পরেছি, কিন্তু আমি আমার বোনদের হারিয়ে ফেলেছি। কোথায় যে গেল দুটো? আচ্ছা, আপনি কি কাউকে খুঁজছেন? রোহান কিছু বলবে তখনই পেছন থেকে দোলা মাহিকে ডাকলো। এই কি রে, বাড়ি যাবি না? অনেক দেরি হয়ে গেছে, চল। হ্যাঁ যাবো তো, কিন্তু এই ঋতুটা আবার কোথায় গেল? না, মাহিকে খুঁজে পাচ্ছি না, দোলাকে, দুজনে হাওয়া কোথায় যে গেল। কথাগুলো বলতে বলতে সামনে যাচ্ছিল ঋতু, তখনই কারোর সাথে ধাক্কা খেলো। ও সরি। আরে ভাইয়া, আপনি? সাজিদ সামনে তাকিয়ে দেখলো ঋতু। এনেও দেখি আজকে শাড়ি পরেছে। এ যখন এখানে, তাহলে এর সাথে এর ওই লেজ ছাড়া বান্দর বান্ধবীটাও থাকবে। এই তোমরা দুই বান্ধবীর সমস্যা কি বলো তো? আমাকে দেখলে শুধু ধাক্কা খাও, যত সব। এই বলেই সাজিদ চলে গেল। যা বাবা, চলে গেল। তারপরে ঋতু মাহিকে খুঁজে পেল আর সন্ধ্যার আগে আগেই বাড়ি ফিরে গেল। সাজিদ পার্ক বন্ধ হওয়া অবধি মাহিকে খুঁজলো, কিন্তু পেল না। অবশেষে হতাশ হয়ে রোহানের সাথে চলে গেল। পরের দিন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে মাহি। দোলা আগে আগেই চলে গেছে, ইদানিং ও আগে আগেই ভার্সিটিতে যায়। মাহি রেডি হওয়ার মাঝেই মাহির মা সীমা এসে মাহিকে বলল, মাহি, তুই তো রাস্তা বাজার এসবের মধ্যে দিয়ে ভার্সিটিতে যাস, তা কখনো তোর মাহিম ভাই বা সাজিদের সাথে দেখা হয়নি? কি যে বলো মা, এটা হলো ঢাকা, কোনো গ্রাম নয়। এত বড় শহরে কোথায় মাহিম আঙ্কেল থাকে সেটা আমরা জানবো কিভাবে বলো? আর সাজিদ ভাই, ওনার সাথে দেখা হলেও তো চিনবো না আমি। সেই কত বছর আগে ওনাকে দেখেছি। এতদিনে যেমন আমিও বড় হয়েছি, তেমন উনিও তো অনেক বড় হয়ে গেছে বলো। হ্যাঁ, তাও তো কথা। তুই তো মনে হয় মাহিম ভাইকে দেখলেও চিনবি না, সে কোন ছোটবেলায় দেখেছিস। আরে আমি চিনবো আম্মু, আপুর সাথে আঙ্কেলের একটা ছবি আছে না, আমি দেখেছি। আরে সেটা তো সে কবে তোলা, এখন তো মাহিম ভাই বুড়ো হয়ে গেছে। বুঝলাম না, সেদিন সাজিদরা যাওয়ার পরে আর কোনো যোগাযোগ করলো না কেন? তোর বাবা তো মাহিম ভাইয়ের উপর সেই রকম ক্ষেপে আছে। ওটা রাগ নয় আম্মু, ওটা অভিমান, বন্ধুর ওপর অভিমান হয়েছে। আচ্ছা আমি এখন গেলাম, দেরি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা। এই বলে মাহি চলে গেল। ঋতু বলেছিল রাস্তায় থাকবে, কই ওকে তো দেখছি না। তখনই পিছন থেকে ঋতু মাহিকে ডাকলো। কি রে, তোর না এখানে দাঁড়ানোর কথা ছিল, তাহলে তুই ওদিকে কই গেছিলি? আরে এখানে একটা কুকুর শুয়েছিল, তাই ওদিকটা গিয়ে দাঁড়াইছিলাম। নে চল এখন। এই বলে দুজনে হাঁটতে লাগলো। এখানে রিক্সা পাওয়া যায় না, তাই একেবারে বড় রাস্তায় গিয়ে রিক্সা নিতে হবে। ঋতু আর মাহি হেঁটে গলি ছেড়ে রাস্তায় উঠতেই দেখলো সামনে অনেক মানুষের ভিড়। ওখানে কি হয়েছে বলতো? কি জানি, চল তো গিয়ে দেখি। এই বলেই মাহি আর ঋতু সামনে গিয়ে দেখলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সম্ভবত গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগেছে। গাড়ির সামনে থেকে ধোঁয়া বের হচ্ছে। গাড়ির ভিতরে কে আছে দেখা যাচ্ছে না। এত মানুষ এখানে, কিন্তু কেউ গাড়ির ভিতরে থাকা মানুষকে সাহায্য করছে না। শহরে এই এক সমস্যা, কেউ ঝামেলায় পড়তে চায় না। মাহি সাহস করে এগিয়ে গেল। মাহি, যাস না, কি বলতে কি হয়ে যায়, দেখছিস তো কেউ এগাচ্ছে না। আমরা গেলে যদি কোনো সমস্যায় পড়ি। আরে তুই অন্তত অন্য সবার মতো কথা বলিস না। তোর যাওয়ার না হলে তুই থাক, আমি একাই যাচ্ছি। না দাঁড়া, আমিও যাব। তারপর আমি আর ঋতু এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুললাম। দেখলাম গাড়িতে একজন মধ্যবয়স্ক লোক, উনি একাই জ্ঞান হারিয়ে স্টিয়ারিং এর উপর মাথা দিয়ে আছেন। আমি ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে সোজা করে সিটে বসালে দেখলাম কপাল কেটে রক্ত বের হচ্ছে, মনে হয় জ্ঞান হারিয়েছে। কি করবি এখন? চল ওনাকে নিয়ে হসপিটালে যাই। তারপর ওখানকার লোকজনের সাহায্যে ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার ওনাকে দেখতে লাগলো। ঋতু ওনার গাড়ি থেকে ওনার ফোনটা নিয়ে আসছেন, কিন্তু সমস্যা, ফোন তো লক করা, কাউকে কল দিব কেমনে? তখন ওনার ফোনটা বেজে উঠলো। এই মাহি দেখ, মিতা নামে কেউ কল দিয়েছে, কি করব? ওই দেখি, দে আমাকে দে। এই বলে আমি ফোনটা রিসিভ করলাম। দেখলাম একটা মেয়ের কণ্ঠ। সালাম দিয়ে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে অ্যাক্সিডেন্ট করেছে ইনি ওনার স্ত্রী। তারপর ওনাকে হসপিটালের ঠিকানাটা দিলাম। উনি বললেন যে উনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। কথা শেষ করে আমি আর ঋতু চেয়ারে গিয়ে বসলাম। আজকে আর ভার্সিটি যাওয়া হলো না, অনেক দেরি হয়ে গেছে, এখন আর যাওয়া যাবে না। এ মাহি, কি ভাবছিস? কিছু বললি?
আমি বকবক করে যাচ্ছি, তোর তো দেখি কোনো হুঁশে নাই। কি এত ভাবছিস শুনি? আমার কেন জানি মনে হচ্ছে আমি এই লোকটাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। কি যা তা বলছিস? তুই আবার এনাকে কোথায় দেখবি? তাও তো কথা। আমার কথা বলার মাঝে একজন মহিলা ছুটতে ছুটতে এদিকে আসছে। মহিলাটাকে দেখে মনে হচ্ছে কম বয়সে উনি বেশ সুন্দরী ছিল। এখন ওনাকে দেখে বোঝা যাচ্ছে। কোথায় কোথায় উনি? কি হয়েছে ওনার? আপনি অস্থির হবেন না, আমি আপনার সাথে কথা বলছিলাম। আর ডাক্তার বলেছে উনি একদম ভালো আছেন, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে। আপনি চাইলে দেখা করতে পারেন। তোমাদের অনেক ধন্যবাদ মা, তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। এই বলে মহিলাটা আমার মাথায় হাত বুলিয়ে কেবিনের ভিতরে চলে গেল। ঋতু শোন না, আমার না এই মহিলাটাকে দেখে মনে হচ্ছে। আমাকে আর বলতে না দিয়ে ঋতু বলল, এনাকেও তো চেনা চেনা মনে হচ্ছে, তাই তো? আমি মাথা উপর নিচ করে বললাম, মজা করিস আমার সাথে? রাগ করিস না প্লিজ। আমি যা ভাবছি সেটাই যদি হয় তাহলে তো কেল্লা ফতে হয়ে যাবে। কি বলছিস? কি তুই পাগল হয়ে গেছিস? আয় আমার সাথে। এই বলে আমি ঋতুকে নিয়ে হসপিটাল ছেড়ে সোজা বাড়িতে চলে আসলাম। এরই মাঝে ঋতু আমার প্রশ্ন করে কান ছালাফালা করে দিছে। আমি বাড়ি এসে সোজা আম্মুর রুমে চলে গেলাম। আম্মু, আব্বু আর আঙ্কেলের তোলা সেই ছবিটা দাও তো আমার কাছে। কেন? কি করবি? আরে কোথায় আছে বলো তো আগে। কোথায় আর থাকবে? আলমারিতে। আম্মুর কথা শুনে আমি ব্যাগটা বিছানায় রেখে সোজা আলমারির কাছে চলে গেলাম। তারপর আব্বু আর আঙ্কেলের তোলা সেই ছবিটা খুঁজতে লাগলাম। কিরে ঋতু, তোরা ভার্সিটিতে যাসনি? এইভাবে ফিরে আসলি কেন? আর মাহি এসব কি করছে? আমি কিছুই জানি না আন্টি, তোমার মেয়ে পাগল হয়ে গিয়েছে, কখন কি করে নিজেই জানে না। এখন চুপচাপ দেখা ছাড়া কিছু করার নাই। ওদের কথা বলার মাঝে আমি জোরে চিৎকার করে নাচা শুরু করলাম। কি রে, এমন করছিস কেন? কি হয়েছে? আম্মু তুমি জলদি রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় যাব। না না, রেডি হওয়া লাগবে না, যেমন আছো অমনি চলো। আরে কোথায় যাবি সেটা তো বল। আরে তুমি গেলেই বুঝতে পারবা, চলো চলো। আরে কাপড়টা তো বদলাতে দে। না না, শাড়ি চেঞ্জ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যদি ওনারা চলে যায় তার চেয়ে বরং তুমি এভাবেই চলো। আরে এই গাধি, তুই এভাবে দাঁড়াই আছিস কেন, চল। এই বলে আমি আম্মুকে আর ঋতুকে নিয়ে আবার সেই হসপিটালে চলে আসলাম। তারপর ওই লোকটাকে যে কেবিনে ভর্তি করিয়েছিলাম সেই কেবিনে চলে গেলাম। দেখলাম উনি এখন একটু সুস্থ, বালিশে হেলান দিয়ে বসে আছে, আর সেই মহিলাটা ওনাকে খাইয়ে দিচ্ছে। মাহিম ভাই, মিতা আপু। ওনাদের দেখেই আম্মু কথাটা বলল। আম্মুর কণ্ঠ পেয়ে সেই মহিলা সহ ওই লোকটা পিছন ঘুরে তাকালো। তারপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মহিলাটা ছুটে এসে আম্মুকে জড়িয়ে ধরলো। এবার আমি শিওর হলাম এটাই মাহিম আঙ্কেল আর মিতা আন্টি। উফ, কি যে খুশি লাগছে। অবশেষে আমি আমার সাজিদকে পাবো। কত বছর পর ওনাকে দেখবো। তারপর আম্মু মিতা আন্টিকে বলল, এ হচ্ছে আমার মেয়ে মাহি। মিতা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাহ, আমার সেই ছোট্ট মাহিটা কত বড় হয়ে গেছে। আমার কপালে চুমু দিয়ে বলল। তারপর অনেক কান্নাকাটি হলো। আমি সবাইকে বললাম কিভাবে আঙ্কেলকে পেলাম, আর আঙ্কেলও বলল যে ওনার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। আচ্ছা ভাই, সেদিনকে এমন হলো যে আপনারা চলে আসার পর আর কোনো যোগাযোগই করলেন না। আর বলো না, ওই দিন আমরা আসার পথে আমাদের গাড়ির ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেলেও গাড়িটা বাঁচেনি, সোজা বাস্ট হয়ে গিয়েছিল। আর গাড়ির মধ্যে বেগে সবকিছুই পুড়ে গিয়েছিল, তাই আর ফোন দিতে পারিনি। তবে কয়েক মাস পর আমি চট্টগ্রাম গেছিলাম তোমাদের ওখানে, কিন্তু ততদিনে তোমরা আর ওখানে ছিলে না। কি একটা ভয়াবহ অবস্থা। আপনারা আসার পরপরই মাহির আব্বু ঢাকায় বদলি হয়ে গেল, আর আমরাও সপরিবারে চলে আসলাম। আম্মুরা কথা বলছেন, আমি আন্টির পাশে বসে আছি। আন্টি আমার জড়িয়ে ধরে বসে আছেন। ঋতু বেচারি পাশের চেয়ারে বসে আছেন। ওকে বেচারি বললাম, কেননা ও না এখান থেকে যেতে পারছে না থাকতে পারছে। ও নিজেকে আমাদের মাঝে কাবাব মে হাড্ডি মনে করছে। আমি মনে মনে উসখুস করছি যে ওনারা কখন সাজিদ ভাইয়ের কথা বলবে। তার চেয়েও বড় কথা, আঙ্কেলের এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর উনি এখনো এলো না। তখনই আম্মু জিজ্ঞাসা করলো, আমাদের সাজিদ কোথায়? ওকে তো দেখছি না। এতদিন তো মনে হয় অনেক বড় হয়ে গেছে। কোথায় ও? ওর কথা আর বলো না, ও আজকে সকালেই সব বন্ধুরা মিলে সে কোথায় যেন ঢাকার বাইরে ঘুরতে গেছে, তাও বাইক নিয়ে। আমি অবশ্য ওকে বলেছি ফোনে, ও আসছে, রাস্তায় আছে। আমার তো মনে মনে লাড্ডু ফুটছে। উফ, আর দেরি সহ্য হচ্ছে না।
কখন যে ওনাকে দেখবো। আঙ্কেলের বেশি কিছু হয়নি বলে হসপিটাল থেকে আঙ্কেলকে ছেড়ে দিয়েছেন। এখন আমরা সবাই গাড়িতে আছি, উদ্দেশ্য আঙ্কেলদের বাড়ি যাওয়া। আব্বুকেও ফোন করে ঠিকানা দিয়ে বলেছি এখানে চলে আসতে, কাজ আছে। ঋতু আমাদের সাথে যাচ্ছে, ওরও আমার মতো ইচ্ছে সাজিদ ভাইকে দেখার। অবশেষে আমরা আঙ্কেলদের বাড়িতে আসলাম। বাড়িটা দেখতে ভালোই, তবে ওনারা এখানে আমাদের মতোই ভাড়া থাকেন। আসল বাড়ি তো চট্টগ্রামে, 5 তলা বিশিষ্ট বড় একটা অ্যাপার্টমেন্ট, 3 তলায় আঙ্কেলরা থাকেন। আমরা গাড়ি থেকে নেমে লিফটে উঠে সোজা ওনাদের ফ্ল্যাটে চলে আসলাম। অনেক বড় একটা ফ্ল্যাট। আমরা কি সোফায় বসলাম, আন্টি ভিতরে গেলেন আমাদের জন্য নাস্তা আনতে। ততক্ষণে আমি, আম্মু, আঙ্কেল আর ঋতু ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। আঙ্কেল আমাদের এটা ওটা জিজ্ঞেস করছিল। কিছুক্ষণ পর কাজের বয়সে নাস্তা রেখে চলে গেল। আন্টি এসেও আমাদের সাথে যোগ দিলেন। আমি একটা জুসের গ্লাস খুলে খেতে লাগলাম। তখনই আন্টি একটা ছবি নিয়ে এসে আম্মুকে বলল, সীমা, তুমি তো সারা রাস্তা সাজিদকে দেখবে বলে আমার পাগল করে দিয়েছো। ও তো এখন এখানে নেই, তাই ওর ছবিটাই দেখো বর্তমানে। এই বলেই মিতা আন্টি ছবিটা আম্মুর কাছে দিল। আম্মু দেখে বলল, বাহ, আমাদের সাজিদ তো অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। কারো যেন নজর না লাগে। আমি জুস মুখে দিয়ে শুধু উকি ঝুঁকি মারছি এক পলক দেখার জন্য, কিন্তু দেখতেই পারছি না। আন্টি, কই কই দেখি আমি। এই বলে ঋতু মায়ের কাছ থেকে হাসি হাসি মুখ করে ছবিটা নিল। তারপর আমার দিকে তাকিয়ে যেই ছবির দিকে তাকালো, তখনই ঋতুর চোখ দুটো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল, আর মুখটা অটোমেটিক হা হয়ে গেল। কিরে ঋতু, ছবিটা মাহির দিকে ধর, ও একটু দেখুক সাজিদকে। মায়ের কথা শুনে ঋতু মুখ হাঁ করে ছবিটা আমার দিকে ধরল। আমি কেবলই মুখে জুস নিয়েছিলাম, হাসি হাসি মুখ করে যেই ছবির দিকে তাকালাম, অমনি মুখ থেকে ফ্রুত করে জুসটা পড়ে গেল, আর জোরে সরে একটা বিষয় খেলাম। আন্টি, ইনি কি সাজিদ ভাই? কেন? ঋতু মাহি দুজন দুজনের দিকে করুণ চোখে তাকালো। এবার কি হবে দুজনেই একসাথে বলে উঠলো। এদিকে সাজিদ বাইকটা কোনো রকমে বাইরে রেখে দৌড়ে বাসার ভিতরে চলে আসলো। এসে দেখলো মাহিম সোফায় বসে আছে, মাথায় ব্যান্ডেজ করা। সাজিদ দৌড়ে গিয়ে মাহিমের পাশে গিয়ে বসে অস্থির হয়ে বলল, কি হয়েছে আব্বু? এ কি এতটা কাটলো কি করে? আর তোমাকে কতবার বলেছি একা গাড়ি নিয়ে বের হবে না, সাথে ড্রাইভার নিয়ে যাবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। দেখলে তো আজকে কি হলো। আরে আমি ঠিক আছে, এত অস্থির হওয়া লাগবে না। আর পিছনে তাকিয়ে দেখ কারা এসেছে। মাহিমের কথা শুনে সাজিদ পিছনে তাকিয়ে দেখলো সীমা আর মাহফুজ, মাহির বাবা। সাজিদ ওনাদের দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর দৌড়ে গিয়ে ওনাদের কাছে গিয়ে বলল, আন্টি, আঙ্কেল, আপনারা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেমন আছেন? কথাগুলো বলে সাজিদ ওনাদের পিছনের দিকে তাকালো মাহিকে দেখার আশায়, কিন্তু আফসোস ওখানে মাহি ছিলই না। জানিস তো সাজিদ, আজকে মাহি না থাকলে কি যে হতো। ওই তো আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, ওর জন্যই তো আজ এত বছর পর তোর আন্টি আঙ্কেলকে খুঁজে পেলাম। তা সে কই, কোথায় মাহি? এখানেই ছিল, হঠাৎ কি হলো কে জানে। তোর ছবি দেখার পর আমাকে জিজ্ঞেস করলো যে তোর রুম কোনটা। তারপর আমি দেখিয়ে দিলাম। তোর রুমে গিয়ে কি সব করে নিচে এসে বলল যে ওর নাকি কি কাজ আছে, তাই বাড়ি চলে গেল। কি, ও চলে গেছে? আচ্ছা, আমি আসছি। এই বলে সাজিদ দৌড়ে ওর রুমে চলে গেল। গিয়ে দেখলো সারা রুম লন্ডভন্ড করা, টেবিলের উপর খাতায় কিছু লেখা। সাজিদ টেবিলের কাছে গিয়ে খাতাটা হাতে নিয়ে দেখলো ওতে কিছু লেখা আছে। কি, কেমন দিলাম? এবার বসে বসে সবকিছু গোছান। ছোটবেলায় অনেক জ্বালিয়েছেন, তখন ছোট ছিলাম বলে কিছু করতে পারিনি, তবে এখন করব। আমি তো আপনাকে দেখিয়ে নিয়েছি, এবার আপনার সামনে দিয়ে ঘুরবো ফিরবো, আপনাকে জ্বালাতন করবো। আপনি ধরতেই পারবেন না। যেদিন আপনি আমায় দেখবেন সেদিন আপনার মাথায় বাস পড়বে। নিন, এবার খুঁজুন আমায়। লেখাটা পড়ে নিজে নিজেই হেসে বলল সাজিদ, এখনো সে ছোটবেলার মতোই পাজি আছে, কিন্তু ওকে তো দেখতেই পেলাম না। কেমন হয়েছে দেখতে? ও নিশ্চয়ই অনেক বড় হয়েছে। ইস, কবে যে ওর দেখা পাবো। তোর মতলবটা কি বলতো? তুই এইভাবে চলে আসলি কেন? কি করতে চাইছিস তুই? বলে দিলে তো মজাই থাকলো না। আগে আগে দেখো হতা হে ক্যা। মাহি, বনিতা না করে আসল কথা বল। আর ভার্সিটির ওই সিনিয়র ভাইটাই তোর ছোটবেলার সাজিদ। ভাবা যায়, আমার তো প্রথমেই দেখে বিশ্বাস হচ্ছিল না। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, তোকে কি বলবো। যার সাথে আমার বনেই না, সেই প্রথম থেকে ঝগড়া হয়ে আসছে, সেই নাকি আমার সাজিদ ভাই। যায় এই জন্যই প্রথম দিন আমার হাতে অমন করে চিমটি দিছিল, একটুও বদলায়নি। ওসব তো বুঝলাম,
এরপর কি করবি? তুই নিজের পরিচয় দিবি না? দেব, তবে এত সহজে তো আমি ধরা দেব না। আমাকে খুঁজে পেতে ওনার তো একটু পরিশ্রম তো করতেই হবে। এই মেয়েটার মাথায় কি চলছে কে জানে। পরের দিন কিরে মাহি, ভিতরে না গিয়ে এভাবে গেটের সামনে দাঁড়িয়ে আছিস কেন? অপেক্ষা করছি কার জন্য। কার জন্য? ওই সামনে তাকা, তাহলেই বুঝতে পারবি কার জন্য অপেক্ষা করছি। মাহির কথা শুনে ঋতু সামনে তাকিয়ে দেখলো সাজিদ বাইক নিয়ে আসছে। সেই রকম ভাব নিয়ে যখনই মাহিদের সামনে দিয়ে বাইক নিয়ে যাবে তখনই মাহি বলল, এই যে হিরো, এত তাড়া কিসের? দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই, সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে সাজিদ যেই যেতে যাবে তখনই মাহি বলল, কথাটা কিন্তু মাহির সম্পর্কে, শুনলে শুনুন, না শুনলে আমি গেলাম। আমার তো ঠেকা পড়ে নেই, আপনার পায়ে পড়বো কথা বলার জন্য। এই রে, তো চল যাই। মাহির কথা শুনেই সাজিদ থেমে গেল। তারপর বাইক থেকে নেমে বাইক দাঁড় করিয়ে মাহিদের সামনে এসে বলল, তুমি মাহিকে চেনো? চিনি তো, এই জন্যই তো আপনাকে দাঁড়াতে বললাম। মাহি আপনার জন্য একটা চিঠি দিয়েছে। সত্যি? কই কই চিঠি? আর তুমি মাহিকে চিনলে কিভাবে? আরে কালকেই তো মাহি এসে আমায় বললো যে আমি তো আপনাকে চিনি, তাই আমি যেন ওর একটা চিঠি আপনার কাছে পৌঁছে দিই। আর ওর বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি। সত্যি বলছো? কই দাও চিঠি। আমার মাহি আমাকে চিঠি দিয়েছে। উফ, কই দাও। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে তা আপনাকে না দেখলে জানতেই পারতাম না। কাউকে না দেখে যে এতটা ভালোবাসা যায় সেটা আপনাকে দেখিয়ে বুঝলাম। মনে মনে বলল মাহি। তারপর ব্যাগ থেকে একটা চিঠি বের করে সাজিদকে দিল। এটা আমার মাহি দিয়েছে। এই বলে চিঠিতে একটা চুমু খেয়ে মাহিকে বলল, এই সামনে থেকে সরো, আমি অযথা কোনো মেয়ের সাথে কথা বলি না। এই বলে বাইক নিয়ে চলে গেল। কত বড় ফাজিল দেখলি, চিঠিটা নেওয়ার সময় কত ভালো ব্যবহার করছিল, যেই ওনার কাজ শেষ অমনি পাল্টে খেয়ে গেল। তুই আগে বল এই সব কি? তুই তো নিজেই মাহি, তাহলে আবার কোন মাহির চিঠি তুই সাজিদকে দিলি? আমার মাথা কাজ করছে না। মানে হলো তুই নিজে ডাবল রোল করছিস, নিজেই নিজে প্রেমের ঘটকগিরি করছিস। সেটাই। এবার বাছা ঘুরো আমার পিছে, চল ক্লাসে যাই। এই বলে মাহি চলে গেল। ঋতু মাথায় হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলল, এই মেয়ের সাথে থাকলে না জানি কবে পাগল হয়ে যায়। ছোটবেলা থেকে একজনকেই হিরো জানি, আর সে হলো আপনি। যখন ভালোবাসা কি বুঝতাম না, ঠিক তখন থেকেই আপনাকে ভালোবাসি। আজও ঠিক ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসলে কখনোই ভোলা যায় না। আমার ভালোবাসা আকাশের মতোই অসীম আর সাগরের মতোই গভীর। সেই গভীরতা খুঁজতে গেলে সেই গভীরে আপনি তলিয়ে যাবেন। কি এটাই ভাবছেন তো যে মোবাইল ফোনের যুগে আমি আবার আপনাকে চিঠি দিচ্ছি কেন? এটাই তো মজা, আমরা প্রেম করব সেই আদিকালের নিয়ম। আজকে এটুকুই থাক, বাকি কথা কাল হবে। আমার সে পিচ্চি মাহিটা কত কঠিন কঠিন শব্দ দিয়ে চিঠি লিখেছে। ইস, কবে যে ওকে সামনে থেকে দেখবো, আমার যা তর্স হয়েছে না। চিঠিটা বুকের সাথে চেপে ধরে বলল সাজিদ। ভার্সিটি শেষে মাহি আর ঋতু বের হচ্ছে তখনই ঋতু বলল, মাহি, আমার একটা বই আমি ভুল করে লাইব্রেরিতে ফেলে এসেছি, তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। আচ্ছা জলদি আসবি। এই বলে ঋতু আবার ভার্সিটির ভিতর চলে গেল বই আনতে। লাইব্রেরি থেকে বই নিয়ে ফেরার সময় হঠাৎ পিছন থেকে কেউ ডেকে উঠল, এই যে মিস আশারে ঋতু, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। নিজের এত সুন্দর নাম এভাবে করে ডাকাতে ঋতুর রাগ হয়ে গেল। রেগে লাল হয়ে পিছনে তাকিয়ে দেখলো রোহান। ঋতু রাগ দেখিয়ে বলল, আমার নাম ঋতু, ওকে? তো ঠিক করে ডাকেন। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ করো না প্লিজ, তোমার সাথে না আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। এই আপনাদের কোনো কাজ নেই, ভার্সিটি শেষ তবুও কোনো কাজ না করে এভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমি আরো প্রথমে ভাবছিলাম আপনাদের ক্লাস নেই, কেন এখন দেখছি এই ব্যাপার। আচ্ছা তুমি আমায় যা বলার পরে বলো, আগে তো আমার কথাটা শোনো। কি কথা? বলছি কি, তোমার বান্ধবী তো মাহিকে চেনে তাই না? তাহলে তুমিও নিশ্চয়ই চিনবে। তো আমাকে চুপি চুপি দূর থেকে মাহিকে দেখিয়ে দিবে প্লিজ, প্রমিস। আমি কাউকে বলবো না, এমনকি তোমার ওই বান্ধবীও জানবে না, প্লিজ। এই আপনি কত বড় মীর জাফর, আমাকে বলছেন আমার বান্ধবীর সাথে 2 নাম্বারি করতে? আর একবার যদি এমন কথা বলেন তো আপনাকে ভিসা ছাড়াই উগান্ডা পাঠিয়ে দেব, চত্ব সব। এই বলে ঋতু চলে গেল। কি রে, এত দেরি হলো কেন? আর অমন ফুসফুস করছিস কেন? আর বলিস না। তারপর ঋতু মাহিকে সব কিছু বলল। ঋতুর কথা শুনে মাহি কিছুক্ষণ ভেবে বলল,
আমি নিশ্চিত রোহানকে সাজিদ পাঠিয়েছিল। দাঁড়াও এবার জমবে মজা, এমন খেলা খেলবো না। আবার কি করবি তুই? বিয়ে করব। মানে কাকে বিয়ে করবি তুই? মানে হলো আমি সাজিদ ভাইকে বিয়ে করব। বিয়ের সময় সাজিদ ভাই সহ বাড়ির সবাই জানবে যে বিয়েটা মাহির সাথে হচ্ছে, কিন্তু সাজিদ তো আর তার মাহিকে দেখেনি। তো বাসর ঘরে যখন মাহির পরিবর্তে আমাকে দেখবে, ভাব তখন ওনার কি অবস্থা হবে। কি সাংঘাতিক প্ল্যান! মাহি, এত বেশি করাটা কি ঠিক হচ্ছে? বেচারা সাজিদ ভাইকে এতটা টেনশন দেওয়া ঠিক হবে না। পরিচয়টা দিয়ে দিলেই তো হয়। তুই চুপ থাকতো, ছোটবেলায় বহুত জ্বালিয়েছে আমাকে, এবারে সুদ সমেত সব ফেরত দেবো। এখন চল বাড়ি যাই, বিয়ের সব ব্যবস্থা করতে হবে তো। সাজিদ, ভার্সিটি তো সেই কবেই শেষ করে ফেলেছিস। এখন এভাবে বসে না থেকে অফিসের দায়িত্বটা তো নিতে পারিস। আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায়। ও আবু, তুমি এখনো যথেষ্ট ফিট, আর সবে ভার্সিটি শেষ করলাম, এখনই কাজে ঢুকাই দিবে? একটু তো ঘুরতে ফিরতে দাও। সোফায় বসে আপেল খেতে খেতে বলল সাজিদ। আমাদের তো বয়স হচ্ছে নাকি? একটা মাত্র ছেলে তুই আমাদের, কত ইচ্ছে ছেলের বউ দেখবো। তুই জলদি অফিসের কাজে মন দে, তাহলেই তো আমরা মাহির বাবার সাথে কথা বলতে পারবো। নয়তো বেকার ছেলের কাছে কে মেয়ে দেবে? মায়ের কথা শুনে সাজিদ আপেলে কামড় দিতে গিয়েও দিল না। কি বললে আম্মু? কেন, কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না? সে ছোট্টবেলা থেকে তুমি যে মাহিকে পুতুল বউ বলো, সেটা কি আমরা জানি না? ধ্যাৎ, কি যে বলো আম্মু, আমি আসছি। এই বলে সাজিদ চলে গেল। দেখো মিতা, আমাদের ছেলে লজ্জা পেয়েছে। এদিকে দোলা আজকে চুপি চুপি মাহির মা বাবার কথা শুনেছে। ওনারা মাহির বিয়ে নিয়ে কথা বলেছিল। দোলার তো সেই খুশি লাগছে। এখন রাস্তা একদম পরিষ্কার, আর কোনো বাধা নেই। এবার আমি অনায়াসে সাজিদকে নিজের করে নেব, কেননা মাহির তো বিয়ে হয়ে যাবে। বিকেলের দিকে আকাশটা একটু মেঘলা মেঘলা করছে। এই সময় ছাদে বসতে ভালোই লাগে, তাই তো মাহি ফোন আর ইয়ারফোন নিয়ে ছাদে চলে এসেছে। দোলা তার নিজের রুমে ঘুম পাচ্ছে। আহ, কি নির্মল বাতাস, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। মাহি যখন দু হাত দুদিকে ছড়িয়ে বাতাস অনুভব করছিল, তখনই পিছন থেকে কেউ বলল, মাহি। কণ্ঠ শুনেই মাহি বুঝতে পেরেছে এটা সাজিদ। এবার কি হবে? উনি তো বুঝতে পেরে যাবে যে আমি ওনার পুতুল বউ। মাহি পিছনে ঘুরলো না, ওভাবেই দাঁড়িয়ে থাকলো। সাজিদ বাড়িতে বসেই ছিল, কোনো কাজ নেই। তবে ও বাবার কথাগুলো ভেবেছে। বাবা তো ঠিকই বলেছে, একজন বেকার ছেলের কাছে কোনো মেয়ের বাবাই তার মেয়েকে তুলে দিবে না। আবার বাবারও এখন বয়স হয়েছে, তাই কাল থেকে বাবার সাথে অফিসে যাবে আর আস্তে আস্তে সব কাজ বুঝে নেবে। কোনো কাজ ছিল না, তাই ভাবলো একবার গিয়ে মাহিকে দেখে আসি। যেই ভাবা সেই কাজ। মায়ের থেকে ঠিকানা নিয়ে সোজা মাহিদের বাসায় চলে আসে। আন্টিকে সালাম দিয়ে মাহির কথা জিজ্ঞাসা করতেই উনি বলল যে মাহি ছাদে আছে। তাই আর দেরি না করে সোজা ছাদে চলে গেল। কিরে, আমার সাথে কথা বলবি না? রাগ করে আছিস বুঝি? মাহি পিছন না ঘুরেই মাথা ঝাঁকিয়ে না বলল, তা তুই তো দেখি আগের মতোই পিছিয়ে আছিস, শুধু হাতে পায়ে একটু বড় হয়েছিস। কারো প্রেমে টেমে পড়েছিস নাকি? অমন চিঠি লেখা কার থেকে শিখলি? ছাদে রাখা চেয়ারে বসে বলল সাজিদ। মাহি পড়েছে মহা বিপদে, না পারছে কথা বলতে, না পারছে পিছনে ঘুরে তাকাতে। শেষে কিনা এত কষ্ট করা সব প্ল্যান এভাবে নষ্ট হয়ে যাবে। কিরে, এখন ওখানে দাঁড়িয়ে আছিস কেন? সে কখন থেকে আমি একাই বকবক করছি। তুই তো এখন চুপচাপ ছিলি না? অনেক বাচাল ছিলি, তাহলে হঠাৎ এত চুপচাপ হয়ে গেলে কেন? সাজিদের কথা শুনে মাহির রাগ হয়ে গেল। কিছু বলছি না দেখে উনি যা খুশি তাই বলে যাচ্ছে। আমি নাকি বাঁচাল, কত বড় সাহস! মনে মনে এটা বলে মাহি পিছন ঘুরে সাজিদের দিকে ফিরে বলল, আমি বাঁচাল? তুমি? আমি। কেন আশা করেনি বুঝি? তুমি এখানে কেন? এখানে তো মাহির থাকার কথা ছিল, তাহলে তুমি আসলে কেমনে? এখানে যে থাকার কথা সেই আছে। মানে? মানে এখানে মাহির থাকার কথা ছিল, মাহি আছে। তার মানে তোমার নাম মাহি? বোকা, এত ক্লু দিলাম তাও বুঝলো না। তা তুমি এখানে কি করছো? আর মাহি কোথায়? মাহি রুমে চলে গেছে, আর আমি প্রায় প্রতিদিনই এখানে এসে মাহির সাথে সময় কাটাই, বুঝলেন? বুঝেছি। আমি তাহলে গেলাম, তোমার সাথে বক বক করার আমার সময় নেই। এটা বলে সাজিদ চলে গেল। বাবা, বেঁচে গেলাম, একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। বুকে হাত রেখে বলল মাহি। দোলা কেবলই ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে আসলো। তখনই সাজিদকে দেখে ওর ঘুম উধাও। জলদি করে হাত দিয়ে চুলটা কোনো রকম ঠিক করে সাজিদের সামনে গেল। আরে আপনি এখানে? এটা আমার আঙ্কেলের বাসা। তা তুমি এখানে থাকো নাকি? আঙ্কেলের বাসা মানে? তার মানে কি সাজিদ জেনে গেল যে মাহি আসলে ওর সেই ছোটবেলার প্রেম? মনে মনে বলল দোলা। জি, আমি এখানেই থাকি। তা আপনার কি কোনো দরকার এখানে?
মাহির সাথে দেখা করতে এসেছিলাম। তা দেখা হলো? ভয়ে ভয়ে বলল দোলা। না, দেখা হয়নি, ও নাকি ওর রুমে। আচ্ছা আমি তাহলে আসি, তুমি মাহিকে বলে দিও, আর আমি আন্টিকে বলে দিয়েছি। এই বলে সাজিদ চলে গেল। যাক বাবা, সাজিদ তাহলে মাহিকে দেখেনি। এবার ভালোই ভালোই মাহির বিয়েটা হয়ে গেলেই বাঁচি। পরের দিন সকালে ডাইনিং টেবিলে মাহিম বসে খাচ্ছিল। তখনই সাজিদকে দেখে ওর বেশম লেগে গেল, কেননা যে ছেলে কালকে বলেছিল যে এখনই নাকি অফিস জয়েন করবে না, সেই ছেলেই আজকে একেবারে স্যুট বুট পরে রেডি হয়ে গেছে। সাজিদ হাতের গড়ি পরে টেবিলে এসে বসে বলল, এভাবে হা করে না থেকে জলদি খেয়ে নাও, নয়তো মিসেস মিতা চৌধুরী কিন্তু খুব ক্ষেপে যাবে। সাজিদের কথা শুনে মাহিম ঠিক হয়ে বসে খেতে লাগলো। তা হঠাৎ এত পরিবর্তন এক রাতের মধ্যে? কি এমন হলো যে তোর এতটা পরিবর্তন আসলো? রাতে ভাবলাম যে তোমার সত্যিই বয়স হয়েছে, অনেক তো কাজ করলে, এবার না হয় তুমি একটু রেস্ট নাও। তাছাড়া আমি তো বসেই আছি, আমারও উচিত দায়িত্ব নেয়া। বাব্বা, কত ভাবিস আমার কথা। এই নাও তোমার চা। আর সাজিদ কি উঠেছে? এত বেলা হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? ও বাবা গো, এটাকে। রান্নাঘর থেকে কথাগুলো বলতে বলতে আসছিল মিতা। তখনই টেবিলে সাজিদকে দেখে চমকে উঠলো। কি হলো আমু? ওখানে ওভাবে দাঁড়িয়ে না থেকে খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে তো, অফিসে যেতে হবে তো। মিতা সাজিদের দিকে তাকিয়ে টেবিলের কাছে এসে সাজিদের প্লেটে খাবার তুলে দিয়ে মাহিমের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? মাহিম ঠোঁট উল্টে ইশারায় বলল, আমিও বুঝতেছি না। এত অবাক হওয়ার কি আছে? তোমাদের ছেলে এখন বড় হয়েছে, তার উচিত দায়িত্ব নেওয়া। তাই তো অফিসে যাচ্ছি, তোমরা চাইলে আমায় দায়িত্ব দিতে পারো, আমি নিতে পারবো। আব্বু আমার খাওয়া শেষ, জলদি আসো। আমু, আমি গেলাম। এই বলে সাজিদ মিতাকে হালকা জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে চলে গেল। কি গো, ছেলে কি বলে গেল, কিছু বুঝলে? কি বললো? এই জন্যই বলে মেয়েদের মাথায় বুদ্ধি কম। আরে ও দায়িত্বটা নিতে চাইলো, মানে হলো তোমার ছেলে তো সরাসরি আর বলতে পারবে না যে আমায় বিয়ে দাও, তাই দায়িত্বর কথা বলে বুঝিয়ে দিল যে সে এখন বড় হয়েছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। আমি সন্ধ্যায় অফিস থেকে ফিরে তোমাকে ভালো করে বুঝাবো, এখন গেলাম। এই বলে মাহিম মিতার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। বাবা ছেলে কি যে বলে গেল কিছুই বুঝলাম না। কিরে, তোর হিরো যে এখনো এলো না, ব্যাপারে কি? আমিও তো বুঝতে পারছি না, সাজিদ এখনো আসছে না কেন? আরে তোকে তো একটা কথা বলাই হয়নি। জানিস তো, কালকে উনি আমাদের বাড়ি গিয়েছিল মাহিকে, মানে আমাকে দেখতে। সে কি তারপর? তারপর আর কি? এরপর মাহি ঋতুকে সব বলল। আরে ব্যাস, একটুর জন্য ধরা পড়িসনি। হুম। তখনই দেখলো রোহান অন্য একটা ছেলের সাথে কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকছে। তখনই মাহি ঋতুকে নিয়ে রোহানের কাছে গেল। এই শুনুন। এই তুই যা, আমি আসছি। এই বলে রোহান ছেলেটাকে পাঠিয়ে দিয়ে বলল, বলো। তা আজকে আপনি একা কেন? আপনার বন্ধু কোথায়? কেন, মিস করছো বুঝি? মোটেও না, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই সুর ছাড়া হাতিটাকে মিস করতে যাবো। এমনি আজকে দেখলাম না, তাই জিজ্ঞাসা করলাম। জানো তো, কেউ একজনকে মনে করে যে সে অনেক চালাক, কিন্তু সে জানেই না আসলে সে একটা বোকার হদ্দ। আর এই যে মিস আশারের ঋতু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার বন্ধু এখন দায়িত্ব নিতে শিখে গেছে, তাই সে এখন অফিসে। এই বলে রোহান চলে গেল। এই ঋতু, উনি কি বললো শুনেছিস? আমাকে অনেক সুন্দর লাগছে তাই বলছে। মুস্কি হেসে রোহানের যাওয়ার দিকে তাকিয়ে বলল ঋতু। আরে গাধি, উনি কিছু একটা বলেও বললো না, তবে উনি এই কথাটা কেন বললো? ঋতুর মাথায় একটা চাটি মেরে বলল মাহি। কান কথা। মাথা ডলতে ডলতে বলল ঋতু। ওই যে ওই কথাটা, কেউ একজন মনে করে যে সে অনেক চালাক, কিন্তু সে জানেই না আসলে সে একটা বোকার হদ্দ। এই কথাটা উনি কেন বললো? কথাটা ভাববার বিষয়, ভাবতে হবে, মন দিয়ে ভাবতে হবে। তুই এখন ক্লাস না করে ভাবতে বস। রোহান কয়েকটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ঋতু পিছন থেকে বলল, এই যে শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে, এইদিকে আসুন। রোহান কিছুক্ষণ ঋতুর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো। তারপর ছেলেগুলো থেকে সরে এসে ঋতুর কাছে এসে বলল, বলো, কি বলবা? আপনি তখন কি বললেন? আমি আবার কখন কাকে কি বলবো? এই শুনুন, একদম নেকা সাজবেন না। আপনি তখন ওই কথাটা কেন বললেন? আপনি কি মিন করে কথাটা বললেন? আপনি বোকা কাকে বললেন? ও, ওই কথাটা, ওটা তো আমি তোমাকে বলেছি। কেননা আমি যখন তোমার কাছে মাহির সম্পর্কে জানতে চাইলাম, তুমি তো বললেই না, উল্টে বললে তুমি নাকি তোমার বান্ধবীর সাথে মীর জাফরগিরি করতে পারবে না। তা তুমি আর তোমার ওই বান্ধবী নিজেকে কি ভাবো? আমরা কখনোই মাহিকে দেখতে পাবো না? হা, তা হচ্ছে না। আমি খোঁজ চালাচ্ছি, খুব শীঘ্রই মাহিকে দেখে সাজিদকেও জানাবো, বুঝলে?
আপনি এই জন্যই তখন আমাদের এই কথাটা বললেন। তা নয়তো কি? আপনি না একটা যাচ্ছে, তাই হুট থাকুন তো। এই বলে ঋতু দৌড়ে মাহির কাছে চলে গেল, আর রোহান ওখানে কাবলা কান্তর মতো দাঁড়িয়ে থাকলো। ঋতু গিয়ে দেখলো মাহি সিঁড়িতে বসে বসে ভাবছে। এই যে ভাবনা রানী, আপনাকে আর ভাবতে হবে না। আমি জেনে এসেছি যে রোহান তখন ওই কথাটা কেন বলেছে। কেন বলেছি? তাহলে কি ওরা জানতে পেরে গেছে যে আমি আসল মাহি? তাহলে আমার এতদিনে করা সব প্ল্যান নষ্ট হয়ে গেল। আরে থাম, কথা না শুনে বেশি বকবক করিস তুই। আসলে ওরা কিছু জানতে পারেনি, তবে আমার মনে হয় খুব শীঘ্রই জেনে যাবে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। কেন কেন? তারপর ঋতু মাহিকে সব বলল, রোহান যা বলেছিল। সব শুনে মাহি বলল, ও এই ব্যাপার, আমি আরো টেনশনে মাথায় চুল ছিঁড়ছিলাম। আচ্ছা শোন, আজকে ভার্সিটি ছুটির পর তুই দোলাকে নিয়ে বাড়ি চলে যাবি। আর তুই কই যাবি? আমি সাজিদ ভাইদের বাসায় যাব। আজকে আরেকটা ছটকা দিয়ে আসবো। কিন্তু সাজিদ ভাই যদি তোকে চিনে ফেলে তখন কি করবি? আরে গাধি, তুই শুনলি না তখন রোহান কি বললো? সাজিদ ভাই অফিসে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপর ওরা দুজনে আবার ক্লাসে চলে গেল। ভার্সিটি ছুটির পর ঋতু দোলাকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল, কিন্তু দোলা তো দোলাই, ঋতুকে প্রশ্নের পর প্রশ্ন মারছে। ঋতু বিরক্ত হয়ে চুপ করে থাকলো। তারপর বাড়িতে আসলে দোলা নিজের রুমে চলে গেল। মাহির মা মাহি কথা এটা জানতে চাইলে ঋতু বলল যে মাহি সাজিদের বাসায় গেছে, বিকেলের দিকে চলে আসবে। আমার আগেই সন্দেহ হয়েছিল, এবার বুঝলাম মাহি তাহলে সাজিদের ওখানে গেছে। কি জানি, যদি সাজিদের সাথে ওর দেখা হয়, তারপর যদি ওরা একে অপরকে চিনে ফেলে তাহলে কি হবে? দরজার পাশে দাঁড়িয়ে সব শুনে মনে মনে বলল দোলা। এদিকে মাহি সাজিদের বাসায় গিয়ে কলিং বেল চাপলে মিতা এসে দরজা খুলে দিল। আরে এটা কে এসেছে? আয় ভিতরে আয়। মাহি হেসে ভিতরে গেল। তারপর চারপাশে দেখে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। তা মামনি তুমি? বাসায় একা বুঝি? সাজিদ আর তোর আঙ্কেল তো সেই সকালে অফিসে চলে গেছে। আমি বুড়ি মানুষ, একা এই এত বড় ফ্ল্যাটে থাকি, কিছু ভালো লাগে না। এই তো আমি এখনই চলে এসেছি। এখন আর তোমার একা লাগবে না। তা তোমার ছেলের একটা বিয়ে দিয়ে দিলেই তো পারো, তাহলে আর একা লাগবে না। আমিও তাই ভাবছি। ছেলেও বড় হয়েছে, আবার এখন দায়িত্ব নেওয়া শিখেছে। মেয়ে দেখছি পছন্দও হয়েছে। এবার একটা ভালো দিন দেখে মেয়ের বাবার সাথে কথা বলবো। মিতা মজা করে বলল, মাহির কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য। মিতার কথা শুনে মাহির হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল। তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, সে তো ভালো কথা, তো মেয়েটাকে? আর জানো তো এখনকার মেয়েরা একদম ভালো হয় না। এরা উপরে দেখা যায় ভালো, কিন্তু ভিতরে একদম ভালো নয়। বলেই মনে মনে ভাবছে, আল্লাহ, যে মেয়ে হোক বিয়েটা যেন না হয়। বলিস কি? আমি তো জানতামই না। তাহলে সাজিদের বাবাকে বলি যে তোর বাবাকে যেন নিষেধ করে দেয়। মানে? আরে আমি তো ভেবেছিলাম যে এত মেয়ে দেখে কি করব। মেয়ে তো আমাদের হাতের কাছেই ছিল, তাই অন্য কোনো মেয়েকে দেখিনি। তুমি কোন মেয়ের কথা বলছো? কেন তুই? মাহি নিজের মাথায় একটা চাটি মেরে বলল, আরে আন্টি, তুমি জানো না আমি কেমন। এই দেখো আমার ফোন চেক করো। আরে আমার তো ফোন চালাতেই ইচ্ছে করে না, ওই আপু ফোন দেয় তাই চালাই আর কি। বলেই মনে মনে ভাবছে, আল্লাহ, বিয়েটা যেন হয়। আগের কথা ভুলে বলে ফেলেছি। পাগলি, আমি তো তোর সাথে মজা করছিলাম। আমি তো সেই ছোটবেলা থেকেই ভেবে রেখেছি যে আমার সাজিদের বউ মাহি হবে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য মিষ্টি আনছি, বসে থাক এখানে। এই বলে মিতা রান্নাঘরে চলে গেল। মাহি এই সুযোগে সোফা থেকে উঠে চুপি চুপি সাজিদের রুমে চলে গেল। আস্তে করে দরজাটা খুলে রুমে লাইট দিল। ইস, কি নোংরা! ওঠার সময় বিছানাটাও গোছায়নি। এটা বলেই মাহি সুন্দর করে বিছানা সহ পুরো রুম গুছিয়ে রাখলো। তারপর টেবিলে বসে খাতায় কিছু একটা লিখে বেলকনিতে গেল। এই পাশে 3টে ফুলের টব রাখবো, আর ওই পাশে 3টে ফুলের টব রাখবো। একটা টবে ক্যাকটাসও রাখবো, যাতে উনি কিছু বললে ওনাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দিতে পারে, আর কাঁটা ঢুকে যাবে ওনার গায়ে। এটা ভালো হবে। আর এখানে একটা চেয়ার রাখবো, বৃষ্টির সময় চেয়ারে বসে চা খাবো আর বৃষ্টি বিলাস করবো। এইসব কেউ এখানে রাখে? সাজিদ প্রতিদিন সকালে বেলকনিতে এসে ব্যায়াম করে, তাই ব্যায়ামের সব সরঞ্জাম রয়েছে। ওটা দেখেই বলল মাহি, এগুলো সব ছাদে রাখবো, আর ব্যালকনিটাও আমার মনের মতো করে সাজাবো। রাতে এখানে ওনার কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখবো। আচ্ছা, সবকিছু ঠিক করে নিয়েছি, এবার যাই।
সাজিদের রুমের বেলকনিতে এসে একা একাই বক বক করে মাহি চলে গেল। রুম থেকে বেরিয়ে লাইট অফ করে দরজাটা আবার আগের মতো বন্ধ করে পিছন ফিরে যেই হাঁটতে যাবে তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গেল, কিন্তু তার আগেই একটা শক্তপোক্ত হাত ওর কোমর চেপে ধরলো। দুপুরে বাবাকে বলে অফিস থেকে বাড়ি আসলাম লাঞ্চ করার জন্য। আজকে প্রথম দিন সবকিছু বুঝে নিতে ভালোই বেগ পেতে হচ্ছে, তাই বাড়ি এসে সোজা রুমের দিকে আসছিলাম। আশ্চর্য, মেইন দরজাটা খোলা আর ড্রয়িং রুমে কেউ নেই। পাশে তাকিয়ে দেখি আম্মু কিচেনে হয়তো নিচতলার আন্টি এসেছিল। চলে যাওয়ার সময় আম্মুর দরজা লাগাতে মনে নেই, তাই আমি দরজাটা লাগিয়ে আম্মুকে না দেখি ভাবলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আম্মুর সাথে দেখা করি। কিন্তু রুমে আসার পথেই কারোর সাথে ধাক্কা খেলাম। সামনের জন পড়ে যেতে গেলে আমি ওনাকে ধরে ফেলি। ভালো করে তাকিয়ে দেখি 2 নাম্বার মাহি, মানে হলো ভার্সিটির ওই লেজ ছাড়া বান্দর মেয়েটা। তুমি এখানে? কারো গলার আওয়াজ শুনে আমি এক চোখ খুলে দেখি আমাকে যে ধরে রেখেছে সে আর কেউ না, স্বয়ং সাজিদ ভাই। আমি ভয়ে ভয়ে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালাম। কি হলো, কথা বলছো না কেন? তুমি আমার রুমের পাশে দাঁড়িয়ে কি করছো? তার থেকেও বড় কথা, তুমি আমার বাড়িতে কি করছো? রে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমি কি করছি বলুন তো? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? তুমি এখানে কি করছো সেটা আমি কি করে বলবো? আমি তো তোমাকে জিজ্ঞেস করছি তুমি এখানে কি করছো। আমি কি করছি মানে? হ্যাঁ, আমি মাহির সাথে এসেছি। ইয়ার কি করছো আমার সাথে? কোথায় মাহি? ড্রয়িং রুমে। কেন, দেখেননি? ড্রয়িং রুমে কেউ নেই, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। কি, মাহি ড্রয়িং রুমে নেই? যা, তাহলে বোধহয় ও আমাকে রেখে চলে গেছে। এই রে, যাই, আমিও যাই। এই বলে মাহি যেতে গেলেই সাজিদ ওর হাত ধরে ফেললো। আমার কিন্তু তোমাকে সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো তুমি এখানে কি করছো, তাও আবার আমার রুমের পাশে। আপনার রুম কোনটা? আমি তো আপনার রুম কোনটা চিনিই না। আমি তো এমনিই হাঁটতেছিলাম। ওকে, আমি যাই তাহলে। এই বলে মাহি তড়িঘড়ি করে চলে গেল। সাজিদ ভ্রু কুঁচকে মাহির যাওয়ার দিকে তাকিয়ে থেকে রুমে চলে গেল। উফ বাবা, বাঁচলাম। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, এক্ষুনি পালাতে হবে, হয়তো ধরা পড়ে যাব। এই বলে যেই দরজা দিয়ে বেরোতে যাব তখনই পিছন থেকে মামুনি বলল, আরে তুই না আমায় বলে চলে যাচ্ছিস কেন? আর সাজিদ এসেছে মনে হয়, ওর কথা শুনলাম। আয়, ওর সাথে তোর পরিচয় করিয়ে দেব। সেদিন তো কথা না বলেই চলে গেলি। এই রে, এবার কি হবে? কিছুতেই সাজিদ ভাইয়ের সামনে যাওয়া যাবে না। মামুনি, আমি বরং এখন আসি, অন্য একদিন দেখা করব। দেখছো না আজকে কত দেরি হয়ে গেল। এখন না গেলে আবার আম্মু চিন্তা করবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আসছি। এই বলে কোনো রকমে বেরিয়ে আসলাম। রুমের লাইট জ্বালিয়ে দেখি পুরো রুম গোছানো, হয়তো আম্মু গুছিয়েছে। তাই বেশি না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি টেবিলের উপর খাতায় কিছু লেখা। আরে এটা এখানে, এতে আবার কি লেখা? খাতাটা হাতে নিয়ে দেখি ওতে লেখা, সেদিন ঘর এলোমেলো করে দিয়েছিলাম বলে আজকে পুরো রুম গুছিয়ে দিয়ে গেলাম। আর হ্যাঁ, সবসময় এভাবেই রুম গুছিয়ে রাখবেন, নয়তো মেরে তক্তা বানিয়ে দেব। আপনার কপালটা খুবই খারাপ, আজকে আমাকে দেখতে পারলেন না। আহারে, সো স্যাড। লেখাটা পড়ে সাজিদ মুচকি হেসে খাতাটা টেবিলে রেখে বলল, আর মাত্র কয়েকদিন, তারপর তোর এই লুকোচুরি খেলার ইতি টানবো আমি। ফুলে ফুলে সাজানো একটা রুমে বধূ বেশে বসে আছি আমি। সাজিদের সাথেই আমার অবশেষে বিয়েটা হলো। এরই মাঝে অনেকগুলো মাস কেটে গেছে। সাজিদ এখন আর আগের মতো ঘুরে ফিরে বেড়ায় না, এখন তিনি অফিস করেন। আর এই কয় মাসে ওনাকে ভালোই বোকা বানিয়েছি। জানি না উনি রুমে এসে মাহির জায়গায় যখন আমায় দেখবেন তখন কি হবে। আমার তো ভেবে ভীষণ হাসি পাচ্ছে। ভাবছি ওনাকে আরো কিছুদিন ঘুরাবো। এসব ভাবতে ভাবতে রুমের দরজা খোলার আওয়াজ হলো। আমি তাকিয়ে দেখি সাজিদ। ওনাকে দেখে মুখের থেকে ঘুমটা সরিয়ে হাসি হাসি মুখ করে ওনার দিকে তাকালাম। আর মনে মনে ভাবতে লাগলাম আমার এখানে দেখে ওনার রিয়েকশনটা কেমন হবে। উনি দরজাটা লাগিয়ে দিয়ে খাটের সামনে দাঁড়িয়ে একবার আমার দিকে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ওনার এহেন কাজে আমি পুরাই বোকা বনে গেছি। কি ব্যাপার, আমাকে দেখে উনি কিছু বললো না কেন? নাকি আমায় চিনতে পারেনি? মেকআপ কি বেশি দিয়ে ফেলেছি? উনি জামা চেঞ্জ করে একটা ট্রাউজার আর টি শার্ট পরে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আমার সামনে এসে বলল, কি এভাবে হা করে বসে না থেকে চেঞ্জ করে আয়। ওনার কথা শুনে তো আমার অজ্ঞান হওয়ার অবস্থা। উনি কিছুই বলছে না, ব্যাপারটা কি? এই, আপনি কি আমায় চিনতে পারেননি? তোকে না চেনার কি আছে? তুই মাহি, আমার পুতুল বউ, মাহফুজ আঙ্কেল আর সীমা আন্টির একমাত্র মেয়ে। আর কিছু?
ওনার কথা শুনে এবার সত্যি সত্যি আমি অজ্ঞান হয়ে যাব। উনি জানলো কিভাবে? মানে আপনি কিভাবে জানলেন? সব বলবো, এখন যা তো, এই মুখের থেকে সব আটা ময়দা ধুয়ে আয়। আমি কিঞ্চিত রাগ দেখিয়ে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর সবকিছু খুলে গোসল করে কোনো রকমের শাড়িটা পরেই দৌড়ে বের হয়ে আসছি। এবার বলুন। পাখিটা সবকিছু শুনবে বলে মাথা না মুছে চলে আসছে। চুল দিয়ে কেমন পানি পড়ছে। আমি টাওয়ালটা নিয়ে ওর মাথা মুছে দিতে দিতে বললাম, কিছু করার আগেই গোসল করে ফেললি? এখন তো তোকে আবার গোসল করতে হবে। ওনার কথায় লজ্জা পেলেও সেটা প্রকাশ করলাম না। মুখে রাগী ভাব তুলে বললাম, বাজে কথা রেখে আসল কথাটা বলুন। ওকে বাবা, বলছি, আগে এখানে বস তো। তারপর উনি আমায় ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে আমার মাথা মুছিয়ে দিতে দিতে বললেন, তুই এখনো ছোটবেলার মতোই বোকা রয়ে গেলি মাহি। তুই কি ভেবেছিলি আমি তোকে চিনতে পারবো না? আরে আমি তো তোকে সেদিন থেকেই চিনি, যেদিন তোকে তোদের বাড়ির ছাদে দেখেছিলাম। কিন্তু কিভাবে? আচ্ছা বলছি, আমি সেদিন যখন আমি তোদের বাসায় গেলাম, আন্টিকে তোর কথা জিজ্ঞেস করতে উনি বলল যে তুই ছাদে। তো আমিও ছাদে গেলাম, সেখানে তোকে দেখে তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর যখন তোকে মাহির কথা জিজ্ঞেস করলাম, তুই বললি যে ও চলে গেছে। সেখানে তুই ভুল করেছিলি। কিভাবে? আরে গাধি, আমি তো নিচে থেকেই ছাদে গেলাম। তো মাহি যদি চলেও যায় তাহলে তো সিঁড়িতে আমার সাথে দেখা হবে, নয়তো ড্রয়িং রুমে। তারপর যখন তোর থেকে চলে আসি তখন ড্রয়িং রুমে দোলার সাথে দেখা হয়। ওর সাথে কথা বলতে গেলে আমার চোখ পড়ে তোদের ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখা কয়েকটা ছবির দিকে। সেখানে তোর ছোটবেলার কিছু ছবি আছে, আর আরেকটা ছবি আছে যেখানে দুপাশে আঙ্কেল আন্টি, আর মাঝখানে তুই তাদের গলা জড়িয়ে আছিস। ইস, আমি বোকা, ড্রয়িং রুমের ছবি সরানোর কথা তো ভুলেই গেছিলাম। আচ্ছা তারপর? ওই ছবি দেখে আমার সন্দেহ হয়। তারপর আরো শিওর হওয়ার জন্য তোর বান্ধবী ঋতুকে ধরলাম। ও কিছুতেই আপনাকে কিছু বলবে না, কেননা আমি ওকে নিষেধ করে দিয়েছিলাম। প্রথমে তো বলতেই চাইনি। অনেকবার রোহান জিজ্ঞেস করেছে কিন্তু বলেনি। তারপর একদিনও বাজারে যাচ্ছিল, তখন আমি আর রোহান ওকে ধরি। একটু অতীতে যাই। এই দাঁড়াও। আরে সাজিদ ভাই, কিছু বলবেন? সত্যি করে বলো মাহিকে। আরে আমি কিভাবে জানবো? আমি জানি না। আমি জানি তুমি সব জানো, কিন্তু বলছো না। আজকে যদি না বলো তাহলে তোমাকে ধরে রোহানের সাথে বিয়ে দিয়ে দিব। কিরে রোহান, তুই রাজি তো? যদিও ও একটু ঝগড়াটে, তবুও তুই যখন বলছিস আমি বিয়ে করে নিব। ছি, আমি জীবনেও আপনাকে বিয়ে করব না। তাহলে বলো মাহিকে। বলবো, ওকে বলছি। তবে মাহিকে বলবেন না যে আমি বলছি আপনাকে, তাহলে আমায় লবণ ছাড়াই কাঁচা চিবিয়ে দিবে। ওকে, বলবো না। এখন বলো মাহিকে। আসলে আপনি যাকে লেজ ছাড়া বান্দর বলেন, ওই আপনার মাহি, মানে মাহফুজ আঙ্কেলের মেয়ে। ও আপনাকে দেখেছিল আপনার বাবার অ্যাক্সিডেন্টের দিন। তখনও বলল যে আপনার সাথে মজা করবে। আপনি নাকি ছোটবেলায় ওকে অনেক জ্বালিয়েছেন, তার শোধ তুলবে, তাই নিজের পরিচয় দেয়নি। আমি গেলাম। এই বলে ঋতু চলে গেল। ঋতুর কথা শুনে সাজিদ মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো। কিছুক্ষণ পর সাজিদ বলল, রোহান আমার মাথায় পানি ঢাল। তুই আমার মাথায় বরফ ঢাল। কি শয়তান মেয়ে রে বাবা, একেবারে বিচ্ছু। সাজিদ কিছু একটা ভেবে দাঁড়িয়ে রোহানকে বলল, আমরা কিন্তু চিনি না যে মাহি কে। ওকে আগে যেমন ছিলাম তেমনই থাকবো। মানে হলো আমি আমার পুতুল বউয়ের সাথে একটা গেম খেলবো, তুই শুধু দেখ কি করি। অতীত শেষ। তার মানে আপনি অনেক আগে থেকেই সব জানতেন? হুম সব জেনেও আমার সাথে অভিনয় করেছেন? হুম আমাকে বোকা বানিয়েছেন? আমাকে দেখে মজা নিয়েছেন? মাঝে মাঝে না আমার ভীষণ হাসি পেত। মানে সব জেনেও না জানার ভান করে থাকা খুবই কষ্টকর। রোহানকে ভার্সিটিতে পাঠাতাম তোকে দেখে রাখার জন্য। একদিন ভুল করেও বলেই দিয়েছিল, পরে আবার তোদের ভুলভাল বুঝিয়েছে। আপনি খুব খারাপ লোক, আমাকে বোকা বানিয়ে দিনের পর দিন মজা নিয়েছেন। আর রাগ করছিস কেন? তুই যদি ভুলভাল প্ল্যান করিস তাহলে ধরা তো খাবি। সেদিন তুই যখন আমাদের বাসায় আসলি সেদিন কি বললি যে তুই মাহির সাথে এসেছিস? আরে গাধি, মাহি যদি আগে চলেই যাবে তাহলে আমার সাথে দেখা হলো না কেন? আমি তো বাইরে থেকেই রুমে আসছিলাম, তোর মাথায় এটা ঢুকলো না? মাহি তো ধরা পড়েই গেছে, তবুও হার না মেনে রাগ দেখিয়ে বলল, আপনি খুব খারাপ, আমার বোকা বানিয়ে মজা নিয়েছেন। আপনার সাথে কথা নেই। এই বলে মাহি বেলকনিতে চলে গেল। মাহির কাণ্ড দেখে সাজিদ হাসতে হাসতে খাটের উপর বসে পড়ল। কেননা ও জানে যে মাহি লজ্জা পেয়েছে। আকাশে বড় থালার মতো একটা সুন্দর রূপালী চাঁদ উঠেছে। চাঁদের এক ফালি আলো এসে মাহির গায়ে পড়েছে। বেলকনির গ্রিল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাহি। তখন লজ্জায় রুম থেকে বেরিয়ে এসেছে। ভাবতেও পারিনি যে এভাবে ধরা পড়ে যাব। মাহি যখন এসব ভাবছিল
তখনই পিছন থেকে দুটি শীতল ঠান্ডা হাত ওর কোমর জড়িয়ে ধরলো। মাহি প্রথমে ভয় পেলেও পরে ও বুঝতে পারলো যে এটা সাজিদ। সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। আবেশে চোখ দুটি বন্ধ করে সাজিদের হাতের উপর হাত রাখলো। বরকে রুমে রেখে এসে এখানে একা একা কি করা হচ্ছে? মাহির কানে ফিসফিস করে বলল সাজিদ। মাহি কিছু বলতে পারলো না, শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করে রাখলো। কি ব্যাপার, কথা বলছো না কেন? এবার মাহি মুখ খুলল। আপনি আমায় এভাবে ডস খাওয়ালেন কেন? আমাকে বোকা বানিয়েছেন? সাজিদ মুস্কি হেসে মাহির মাথার সাইডে চুমু খেয়ে বলল, তোমাকে বোকা বানিয়েছি বলে তুমি রাগ করেছো? আর আমি যে এই কয় মাস বেকুব বুদ্ধুরামের মতো সবকিছু বুঝেও না বোঝার ভান করে গেছি তার বেলায়। এই আপনি আমায় তুমি বলছেন কেন? বলছি, বিয়ে করা বউকে তুই বলতে হয় না, জানো না সেটা? মাহিকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল সাজিদ। মাহি কিছু সময় চোখ বন্ধ করে রাখলো, তারপর সাজিদের গলায় দু হাত রেখে বলল, শুনুন না। বলো না। মজা করবেন না তো। শুনুন, এই যে এখানে একটা চেয়ার রাখবেন, আমি চেয়ারে বসে বৃষ্টি বিলাস করব, আর রাতে আপনার কোলে বসে চাঁদ দেখব, আর এই দুই সাইডে তিনটা তিনটা করে মোট 6টা ফুলের গাছ লাগাবো, আর আপনার এই জিনিসগুলো ছাদে রেখে আসবেন। আজ থেকে এই পুরো ব্যালকনিটা আমার, এটা আমি নিজের মনের মতো করে সাজাবো, ওকে? শুধু ব্যালকনি কেন, আমার পুরোটাই তো তোমার। তুমি যেমন ইচ্ছে তেমন করে সাজাও, আমার কোনো আপত্তি নেই। আপনাকে সাজিয়ে কি করব, বুড়ো ভাম একটা? কি আমি বুড়ো? তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজকে তোমায় বুঝাবো আমি বুড়ো নাকি জোয়ান। এই বলে সাজিদ মাহিকে কোলে তুলে নিল। এই না না, সরি, আপনি বুড়ো নন, আপনি হলেন ও যে খোকা। হয়েছে, এবার আমায় নামিয়ে দেন প্লিজ। নো, একবার যখন বলেছো তখন তো প্রমাণ দিতেই হবে। এই বলে সাজিদ মাহিকে কোলে নিয়ে রুমে চলে গেল। এদিকে দোলার মাথা তো পুরা গরম হয়ে গেছে। দোলার মা দোলাকে শান্ত করে। দোলার মা দোলার জন্য ছেলে ঠিক করে রেখেছে। ছেলে বিদেশে থাকে। মায়ের কথায় দোলাও সেই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। মাঝরাতে এসব কি শুরু করছেন? প্লিজ ঘুমাতে দেন। আজকে নো ঘুমানো, আজকে শুধু জেগে থাকা। মাহিকে সুরসুরি দিতে দিতে বলল সাজিদ। আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, নিজে ঘুমান আর আমাকেও ঘুমাতে দেন। এই বলে পাশ ফিরে শুয়ে বলল মাহি। মাহিকে এপাশ করে শুয়ে দিয়ে ওর উপর উঠে শুয়ে পড়ল সাজিদ। আরে কি করছেন কি? সরুন বলছি, কুমড়ো পটাশ একটা। কি? আমি কুমড়ো পটাশ? রাতে বুড়ো বলেছিলে বলে কি করেছি মনে নেই? এমন কুমড়ো পটাশ বলার শাস্তি দেব, দাঁড়াও। রাতের তখনকার কথা মনে পড়তেই মাহি লজ্জায় কুকড়ে গেল। লজ্জা পেলেও কিছু করার নেই, শাস্তি তো পেতেই হবে। এই বলে সাজিদ মাহিকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। অবশেষে দুটি ভালোবাসার মানুষ এক হলো, একে অপরের মাঝে মিশে একাকার হয়ে গেল। এতদিন শুধু দুটি মনের মিলন হয়েছিল, আজকে শরীরের মিলন হলো। 3 বছর পর। এই উঠুন, তাসমিয়া কাঁদছে, উঠুন। আমি আগেই বলেছিলাম যে চলুন নিচে চলে যাই, কিন্তু আপনি তো শুনলেন না। কি জানি কখন থেকে কাঁদছে আমার মেয়েটা। গায়ে শাড়ি জড়াতে জড়াতে বলল মাহি। আসলে কালকে ওদের বিয়ের 3 বছর পূর্ণ হলো, তাই ওরা ছাদে নিজেদের মতো করে সময় কাটিয়ে রাতে ছাদেই মাদুর পেতে ঘুমিয়ে গেছিল। আর তাসমিয়া হলো ওদের মেয়ে, বয়স 6 মাস। কি করছো মাহি? এভাবে টানাটানি করছো কেন? তাসমিয়ার কাছে তো মা আছেই। আরে আপনি ঘুমান, তাতে আমার কি? আমার শাড়িটা দিন। সেই রাতে খেয়েছে আমার মেয়েটা, এত বড় একটা রাত চলে গেল, এখনো খাইনি। মামুনি ওকে খাওয়াতে পারেন? শাড়ি টানতে টানতে বলল মাহি। দাদ, তোমার জন্য ঘুমানোই হলো না, রাতে এমনি ঘুমাতে পারিনি। আজকে তো শুক্রবার, যত খুশি ঘুমায়। এখন যান, তাসমিয়ার কাছে গিয়ে ওকে কোলে নিয়ে থামান, আমি ফ্রেশ হয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছি। মামুনি একা ওকে সামলাতে পারবে না। আচ্ছা, যাচ্ছি। এই বলে মাহির কপালে চুমু দিয়ে সাজিদ জামা গায়ে দিতে দিতে নিচে চলে গেল। আর মাহি কোনো রকমে শাড়িটা গায়ে পিছিয়ে নিচে গেল। ও লেলে, বেবিটা কান্না করে না। মা, এখনই আসছি। কি মাহি, তোমার হলো? কতক্ষণ লাগে ফ্রেশ হতে? তাসমিয়াকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে বলল সাজিদ। আসছি, আর 5 মিনিট। ওয়াশরুমের ভিতর থেকে বলল মাহি। এই মেয়েদের এক সমস্যা, সব কাজে শুধু লেট। আর মাগো, তুই একটু থাম, তোর মা আসছে তো। এমনিতেই রাতে ঘুম হয়নি, মাথাটা ঝিমঝিম করছে, তার উপর আবার তোর কান্না। তোদের মামের জন্য আমি একদিন পাগল হয়ে যাব। তাই নাকি? তা আপনি ভালো ছিলেন কবে শুনি?
আর আমার মেয়ের কাছে আমার নামে নিন্দা করা বন্ধ করুন, হিংসুটের লোক একটা। ওয়াশরুম থেকে বেরিয়ে বলল মাহি। এই নাও তোমার মেয়ে, আমি গেলাম। এই বলে তাসমিয়াকে মাহির কোলে দিয়ে সাজিদ শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল, আর মাহি তাসমিয়াকে খাওয়াতে লাগলো। রাতে রোহান আর ঋতু এসেছে, তাই সবাই মিলে ছাদে গোল হয়ে বসে আছে। তাসমিয়া সাজিদের কোলে বসে আছে। দোলা এখন বিদেশ থাকে ওর স্বামীর সাথে, ওর মাকেও নিয়ে গেছে। কি ঋতু, তুমি না বলেছিলে যে রোহানকে বিয়ে করবে না? রোহানকে বিয়ে করার ভয় তো মাহির সত্যিটা আমাকে বলে দিলে, তা এখন ওর বেবির মা হয়ে বসে আছো। আমি কি করব সাজিদ ভাই, আপনার বন্ধু কখন যে আমার মনটা নিয়ে নিয়েছিল বুঝতেই পারলাম না। শেষমেশ সেই ঝগড়াটাকেই বিয়ে করতে হলো আমায়, আফসোস। কি আমি ঝগড়াটে? আমার বিয়ে করে আফসোস করছেন? ওকে, আমি চলে যাচ্ছি। এই বলে ঋতু উঠতে গেল। এই উঠো না, পড়ে যাবে তো। আচ্ছা সরি। আসলে ঋতু 6 মাসে প্রেগনেন্ট। তাসমিয়া সাজিদের কোলে বসে একটা আঙ্গুল মুখে পুরে চুষতে চুষতে ঘুমিয়ে গেছে। ওরা আরো অনেকক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে গেল। ঋতু আর রোহান আজকে সাজিদদের বাসায় থাকবে। সাজিদ তাসমিয়াকে বিছানায় ঠিক করে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে কপালে একটা চুমু দিয়ে মাহিকে কোলে তুলে নিল। আরে কি করছেন? এতক্ষণ মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম, এখন মেয়ের মাকে কোলে নিয়ে চন্দ্রবিলাস করব। এই বলে মাহিকে কোলে নিয়ে বেলকনিতে গিয়ে ওখানে রাখা চেয়ারে বসে পড়ল। অনেক অনেক ভালোবাসি আমার বাবুর আম্মুকে। আমার জীবনে এসে আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য তোমায় অনেক ভালোবাসা। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমার বাবুর আব্বু। তারপর দুজন জ্যোৎস্না ভরা রাতটাকে উপভোগ করতে লাগলো।
হুম